নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন, আমাকে দেখা যাক বা না যাক, প্রশ্নগুলো ফেটে অনেক সপ্তর্ষিমণ্ডল আকাশে দেখা যাবে। এখন একটা ঘটনা আর তা নিয়ে পদে পদে অসংখ্য প্রশ্ন। আর.জি. কর কাণ্ডের পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দিনের পর দিন যে প্রশ্নগুলো আমরা তুলেছি, আজকে সুপ্রিম কোর্টে সেই সব প্রশ্নবান পরপর ছুটে এলো রাজ্য সরকারের দিকে। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন, ইনকোয়েস্ট আর ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা? এটা অত্যন্ত বিরক্তিকর। আর.জি. কর কাণ্ডে রাজ্যের দেয়া টাইম লাইন নিয়ে বিস্মিত স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চিকিৎসক যে খুন হয়েছেন এটা বুঝতে এত সময় লাগলো কেন কলকাতা পুলিশের? দ্বিতীয় প্রশ্ন, চিকিৎসক খুনের মামলায় সর্বোচ্চ আদালতের প্রশ্নবাণে কার্যত নাস্তানাবুদ সরকারি আইনজীবী কপিল সিব্বল। রাজ্য যা করেছে 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি, বিস্ময় প্রকাশ বিচারপতি পারদিওয়ালার। রাজ্যের পক্ষে এটা কত বড় তিরস্কার? তৃতীয় প্রশ্ন, কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর? পরবর্তী শুনানিতে রাজ্যের পক্ষে যেন একজন দায়িত্বশীল সিনিয়র পুলিশ অফিসার থাকেন, নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দেশ জুড়ে তোলপাড় ফেলা এত স্পর্শকাতর একটা মামলায় স্পষ্ট সমন্বয়ের অভাব কেন? চতুর্থ প্রশ্ন, সিবিআই তদন্তভার পাওয়ার আগেই অপরাধের জায়গার চরিত্র বদল করা হয়েছে, বললেন সলিসিটর জেনারেল। অপরাধের জায়গা সুরক্ষিত করতে অনেক দেরি হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা এবার সুপ্রিম কোর্টেরও। তবে সিবিআই তদন্তে আদৌ কি সত্য উদ্ঘাটিত হবে? পঞ্চম প্রশ্ন, আনন্দপুরে কাল উদ্ধার হয়েছিল মহিলার দেহ, আর চৌবাগা খাল থেকে মিলল তার 5 বছরের নাতির দেহ। বেলুড়ে অ্যাসিড হামলার শিকার ঘুমন্ত তরুণী। একের পর এক ঘটনা কি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলাকে? তবে শুরুতেই আজ দেখাবো আর.জি. কর কাণ্ডের তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের একটা নয়, একের পর এক প্রশ্নবাণের মুখে রাজ্য। আর.জি. কর কাণ্ডে সুপ্রিম কোর্টে নাস্তানাবুদ হলো রাজ্য সরকার। রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে সংশয় আছে, এ নিয়ে কপিল সিব্বল যা সাফাই দিচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্নবাণে এভাবেই বারংবার বিদ্ধ হলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। Sibbal, there's one aspect which is extremely disturbing. GD entry in regard to the unnatural death is recorded at 10:10 in the morning. That's correct. Right? So Right. at 10:10, the police station, in this case the Tala police station. Tala PS is informed that 10:10 that there's an Yes. unnatural death. Yes. Notwithstanding all this, the securing of the crime scene and the seizure and everything takes place at 11 o'clock, 11:30 in the night. No. Well, that's why I've got timelines. Well, this is a bit unfortunate. I'll just give you the timeline. Exactly. আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসকের দেহ উদ্ধার এবং তার পরবর্তী ঘটনা পরম্পরা নিয়ে একাধিক প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। Just tell us from your record at what time the postmortem was performed. Yes, I'll tell you a lot. From your record. Yes. That is for the time being 6:10 to 7:10 p.m. in the evening. Yes, Correct. correct. When you are taking the dead body Yes. for the purpose of performing postmortem, Yes. is it a case of unnatural death or not? If it is not a case of unnatural death, why do you have to perform the postmortem? When you start performing the postmortem, that means it is a case of unnatural death. No doubt about it. Postmortem starts at 18:10 hours. Yes. It comes to an end at 19:10 hours. Yes. What was the idea in registering UD at 23:30 hours? That's the FIR, mother. That's not the UD. বিচারপতি পারদিওয়ালা আরো বলেন, অবাক হচ্ছি ময়না তদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু। এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না, পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। প্রধান বিচারপতি বলেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে রাত 11:30টায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। রাজ্য সরকারের তরফে বলা হয় জেনারেল ডায়েরিতে দুপুর 1:45 অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয়। বিচারপতি পারদিওয়ালা তখন প্রশ্ন করেন, এত সময় নিলেন কেন? তদন্তের কাজ কখন শুরু হয়েছিল? রাজ্য সরকার বলে দুপুর 3:45। এরপর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জে.বি. পারদিওয়ালা। The entire procedure Yes. which has been followed by your police, Yes. police of the state, it is something which at least I have not come across. Yes. In 30 years of my I know. Right. I appreciate it. But Manoj, the facts must be before your lordship's mind. That's the important thing.
প্রধান বিচারপতি বলেন, সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11:30টায় এফআইআর দায়ের হয়। প্রায় 14 ঘন্টা পর এফআইআর। এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো? এর আগে অবশ্য অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের নিজেদের পদক্ষেপকে সঠিক আখ্যা দিয়েছিলেন পুলিশ কমিশনার। A natural process. Murder is an unnatural death. When there is immediately no, you have to do an inquest. Inquest is preceded by a UD case. So there is, I don't see why it is being spread that by starting a UD case, we wanted to hush up the matter and make it look like a suicide case. আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপথে চালনা করো, লোপাট করে দাও। শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে, তাহলে তার উত্তরও তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন। ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে, তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আজ দিয়েছেন, নয় পরবর্তী শুনানিতে দেবেন। আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে, সিবিআই, তো সিবিআই এতক্ষণ কি করছে? এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর লালবাজার সূত্রে দাবি করা হয়েছে দুপুর 1:47 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। রাত 11:45 রিটার্ন জিডি রেজিস্টার করা হয়, অর্থাৎ পুলিশ ফোর্স থানায় ফিরে আসার তথ্য নথিভুক্ত করা হয়। তখনই খুন ও ধর্ষণের এফআইআর দায়ের করা হয়। এর আগে রাজ্য সরকারের আইনজীবীর কাছে সমস্ত প্রশ্নের উত্তর না পেয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ খুনের অভিযোগ প্রথমে নথিভুক্ত করেন তাকে পরের শুনানিতে হাজির থাকতে হবে। ওই অফিসারের কাছ থেকে অপরাধ নথিভুক্ত করার আসল সময় জানা যাবে। মন্তব্য সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। দেখুন, আজকের এই অনুষ্ঠান লাইভ না করে আমি যদি শুধু গত 2 সপ্তাহে এই অনুষ্ঠানে তোলা প্রশ্নগুলো পরপর আপনাদের সামনে রাখতাম, তাহলে আপনারা দেখতেন যে সেই সংগত প্রশ্নগুলোর প্রতিফলনই আজ দেশের সর্বোচ্চ আদালতে দেখা গেল। মাননীয় বিচারপতিরা বারবার সেই প্রশ্নগুলো ছুঁড়ে দিলেন রাজ্যের দিকে, আর সেই প্রশ্নগুলোরই উত্তর দিতে গিয়ে বারবার কার্যত নাস্তানাবুদ হতে হলো রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে। সেই রকমই একটা প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শুরু করব রাজ্যের প্রাক্তন আইজির কাছে, যেটাতে মাননীয় বিচারপতিদের একজনকে, মাননীয় বিচারপতি পারদিওয়ালাকে বলতে হলো যে রাজ্য এই মামলায় যা করেছে 30 বছরের কর্মজীবনে দেখিনি। আমি পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদা, পুরোটা একটা ধাঁধা। ময়নাতদন্তের রিপোর্ট বলছে যে প্রথমে শ্বাসরোধ করা, 12 তারিখ ময়নাতদন্তের রিপোর্ট আমরা প্রথম দর্শকদের সামনে এই অনুষ্ঠানে আনি। মৃত্যু নিশ্চিত, প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করতে তারপর গলা টিপে খুন করা হয়েছে। ইনকোয়েস্টের রিপোর্টে বলা হয়েছে অজস্র আঘাতের চিহ্ন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারপর মাননীয় বিচারপতিরা আজ যে প্রশ্ন করছেন যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা এরপর কি করে রুজু করে, খুন জেনে যাওয়ার পর, হত্যা স্পষ্ট হয়ে গেছে এইটা জানার পর ইউডি কেস কী করে হয়। আমি বলছি যে 6:10 থেকে 7:10 পোস্টমর্টম হয়েছে, 11:30 ইউডি কেস। এই যে টাইম লাইন, ধাঁধাটা এইখানে যে এই টাইম লাইনের সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ যে টাইম লাইন আজকে বিকেলে সাংবাদিকদের দিয়েছেন বা সিপির আগে দাবি করা টাইম লাইন কোনোভাবে মিলছে না। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, এই রকম একটা কেস যেখানে গোটা দেশ লাইভ স্ট্রিমিংয়ের দিকে তাকিয়ে আছে, সেইখানে কপিল সিব্বাল যে তথ্য দিয়েছেন বা মাননীয় বিচারপতিরা যে তথ্য পড়ছেন, কপিল সিব্বালকে প্রশ্ন করছেন, তিনি হাতড়াচ্ছেন অথবা নিরুত্তর থাকছেন, তার সঙ্গে কলকাতা পুলিশের টাইমলাইন না মেলাটা কোথাও কি সিরিয়াস, মানে ল্যাক অফ কোঅর্ডিনেশন, সমন্বয়ের একটা গুরুতর অভাব মনে হচ্ছে না? কপিল সিবাল সাহেবও জানেন যে এখানে সুশাসনের মিসক্যারেজ হয়েছে, অ্যান্ড দিস ওয়াজ ডান বাই দি আরজিকর মেডিকেল অথরিটি, এবং এটাকে ট্যাসিট সাপোর্ট দিয়েছে ক্যালকাটা পুলিশ। এবার কেন আমি আপনাকে বলছি, আপনি দেখবেন যে সুরত হালটা করে কিন্তু পুলিশের একজন এএসআই, কারণ একটা বডি প্রথম পড়ে থাকলে সেইটা 3টে জিনিস হতে পারে, আইদার ইট মে বি সুইসাইড, অর ইট মে বি অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ, অর ইট মে বি হোমিসাইডাল ডেথ, ফোর্থ কোনো কিছু কনক্লুশন হবে না। তাহলে এইবার একটা এএসআই এসে কী করে, ডেড বডির যে সুরতটা, তার হালটা, বর্তমান হাল হকিকত কী সুরতের, সেটা দেখে, উল্টে পাল্টে দেখবে, সব কিছু দেখে ও একটা প্রাইমারি রিপোর্ট লিখবে, তার ইনকোয়েস্ট রিপোর্ট। একদম ইনকোয়েস্টে যখন সে দেখছে 12-14 জায়গায় আঘাত আছে, ইনজুরি আছে, ভ্যাজাইনাল সোয়াব ওখান থেকে কী অবস্থায় আছে, সিমেন্ট বেরিয়ে আসছে বা কিছু, বা ওখানে একটা ক্লিপ আছে, আরও অনেক কিছু আছে, তখন কিন্তু সে ওইটা তার ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে লিখবে।
এই লেখার পরে দেখবেন, আমি আপনাকে বলছি, আপনি যদি মনে করতে পারেন, কেন এইটা বলছি, প্র্যাকটিক্যালি আপনি গত 2 সপ্তাহ ধরে আপনার টক শোতে যা যা আলোচনা করেছেন, অল দিস থিংস হ্যাজ বিন ডিসকাসড থ্রেডওয়্যার টুডে ইন দ্য ক্রিমিনাল প্রসিডিংস অফ সুপ্রিম কোর্ট। একমাত্র ফিরোজ এডুলজি চিফ জাস্টিসের ঘরে কদিন আগে বলেছিলেন যে হুজুর আপনার এইসব কেসে তো পুলিশ সুমোটো ককটেল স্টার্ট করে, ওইটা দেখে, ওইগুলো দেখে দে উইল নট ওয়েট, কোনো কিছু দেখার দরকার নেই। আমি যখন ওই সাইন সিমটমগুলো দেখছি তখনই সঙ্গে সঙ্গে আমি কিন্তু কককে স্টার্ট করব, এফআইআর স্টার্ট করব। এবার দেখুন, যখন হার্ট অ্যাটাক হয় তখন কার্ডিয়াক সার্জনরা বলেন যে 3 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার, একদম 3 ঘন্টার মধ্যে যদি আপনি হসপিটালাইজ করতে পারেন রুগীকে, রুগী সার্ভাইভ করবে, নয়তো রুগী মরবে, মরার চান্স বেশি থাকে। এখানেও ঠিক তাই, এখানে এই যে ইনঅর্ডিনেট ডিলে তার কোনো ব্যাখ্যা নেই। জাস্টিস পারদিওয়ালা, মহামান্য জাস্টিস পারদিওয়ালা অ্যাবসলিউটলি কারেক্ট কথা বলেছেন যে 30 বছর করে, আমি আপনাকে বলছি আমার এত বছরের আমার চাকরি জীবনে বা আমার অভিজ্ঞতায় আমি এই জিনিস কখনো শুনিনি। এবং এখনও বলছি ক্যালকাটা পুলিশের যে রেপুটেশন, সুনাম ধুলোয় মিশে গেছে। কারণ এই মামলাটা ক্যালকাটা পুলিশের একটা এএসআই কেন, একটা যে কেউ দেখে বলবে এটা একটা মার্ডার। মার্ডার হলে সঙ্গে সঙ্গে ওই আপনার ইনকোয়েস্টের পরে আপনার ইউডিকে স্টার্ট করার সঙ্গে সঙ্গেই আপনাকে করতে হবে। আর একটা কি জানেন, এই যে পোস্টমর্টেম রিপোর্ট করেন ডাক্তারবাবুরা। এখানে একজন ভিকটিম হচ্ছে ডক্টর, একজন ইন্টার্ন লেডি ডক্টর, এখানে যারা করছেন সবাই ডাক্তার। আরজি করে সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে অরুণাভ দত্ত চৌধুরী থেকে সবাই ডাক্তার, প্রত্যেকে অপিনিয়ন ফর্ম করতে পারে। এবং ওইবার ওরা যে পোস্টমর্টেমটা করলো, পোস্টমর্টেম তো ওরা বুঝতে পারছে কি হয়েছে ওখানে, তাহলে পোস্টমর্টেমে ক্লিয়ার, ইনকোয়েস্টে ক্লিয়ার, তাহলে আপনি এফআইআরটা কক কেসের এফআইআরটা দেরি করলেন কেন 11:45-এ? তার কি ব্যাখ্যা নেই? কেন ইউডি করে রেখে দিলেন এবং রাত 11:15টার সময় বা 11:30টার সময় ব্যাখ্যা বলছি আপনাকে। এবার ধরুন আমি আপনাকে যে কথাটা বললাম যে যখনই আমি এফআইআরটা স্টার্ট করব কক কেসের, সঙ্গে সঙ্গে ওই সেকেন্ড থেকে আপনাকে অ্যাকশন নিতে হবে। যেমন একটা আপনার কার্ডিয়াক অ্যারেস্টের মারিজকে আমি যখনই অ্যাম্বুলেন্সে তোলা থেকে অ্যাকশন শুরু হয়, তারপর অপারেশন টেবিলে নিয়ে যাবে, ইমার্জেন্সিতে যাবে, ওগুলো অ্যাকশন চলছে। এখানেও সেই কিন্তু অ্যাকশনটা কন্টিনিউ করবে, দ্যাট কন্টিনিউয়াস অ্যাকশন ইজ ল্যাকিং। এবং এটা আপনাকে বলছি, এটা জঘন্য অপরাধ করেছে আরজি কর মেডিকেল কলেজ অথরিটি, তারা দে আর ল্যাকিং। আর তার সঙ্গে এবল সাপোর্ট দিয়েছে ক্যালকাটা পুলিশ কমিশনার যেটা বললেন, ওনার সঙ্গে আদৌ একমত না। এই মামলাটা এইটা একমাত্র আমি বলছি ফিরোজ এডুলজি, উনি একমাত্র যেটা বলেছিলেন যে স্যার এটা সুমোটো স্বতঃপ্রণোদিত পুলিশ মামলা করবে। এক্স্যাক্টলি ওই একই আর্গুমেন্ট উঠেছে। দেখুন আমি প্রথম দিন থেকে বলছি দুটো অংশ, একটা হচ্ছে পুলিশের অংশ, আরেকটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের অংশ। পুলিশের ভূমিকা, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা। সেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা পঙ্কজদা যেটা ছুঁলেন, আজকে বারবার সুপ্রিম কোর্টে প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়ালো। কিভাবে দেখুন, আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পড়ুয়াদের লাগাতার আন্দোলনে ও চাপের মুখে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে ইস্তফা দেন তিনি, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হয়, যা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? Requested them to delay the FIR. He was the principal of the college. He should have come straight away to the college and directed the filing of the FIR. Who was he in touch with? What were his connections with that? That's to decide why he didn't do it. But I'm just telling your lordship that as far as we are concerned, we follow this procedure, be that as it may, Malas. Now, the moment he tenders a resignation, he is appointed as a principal of another college. But we'll respond to that separately. What is the purpose? I mean, yes, I appreciate that part of it. A lot of we appreciate that part of it. He's still investigated by the যারা এই কাজটা ঘটিয়েছে তারা আর যাই হোক, তারা তো প্রফেশনাল কিলার নয়। খুনটা করতে হয়েছিল, কিন্তু তারা কেউ হার্ডকোর ক্রিমিনাল নয়। তার জন্য গুছিয়ে করে উঠতে পারেনি ঠিক মতো, একটু আগে পরে হয়ে গেছে। তাহলে আনন্যাচারাল ডেথ সেটা রেজিস্টার হয়ে যাচ্ছে কখন? ক্রিমেশনের পরে।
তো আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসের ঘটনা কেউ কোনোদিন শুনেছে বলে জানা হয়নি। যে ডাক্তারকে কার্যত মানে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন, তাকেও সকাল থেকে রাত অবধি সিবিআইয়ের কাছে, বাকি সব কজন সিবিআইয়ের কাছে। তাহলে সিবিআই হয় তথ্য প্রমাণ সহ লোক ধরবে, অথবা তথ্য প্রমাণ নষ্টের জন্য লোক ধরবে, কোনোটাই না করে শোকসভা করছে কেন? আরজিকর মেডিকেল কলেজের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তভার ইডিকে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ঠিক 1 বছর 5 মাস আগে অভিযোগ করেছিলেন তিনি। আমি ওনার কারাপশনের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। কিন্তু সম্প্রতি এই অভিযোগ খতিয়ে দেখতে একটি সিট গঠন করে রাজ্য সরকার। এই মামলাটি হাইকোর্টে ওঠে। বিচারপতি রাজস্বী ভরদ্বাজ রাজ্য সরকারকে প্রশ্ন করেন, 2023 সালে অভিযোগ জানানোর পর কেন সিট গঠন হয়নি? তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই প্রশ্ন করেন। সিটের মাথায় উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তার মানে রাজ্য সরকার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে এই বছরের 16ই আগস্ট কেন সিট গঠন করা হলো? অভিযোগের পরেই কেন করা হলো না? শুক্রবার ফের এই মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আত্মপ্রসাদ অনুভব করার সময় এটা নয়, কিন্তু আমার পরবর্তী বক্তা একটা বিষয় আত্মপ্রসাদ অনুভব করতে পারেন, যে তিনি প্রকাশ্যে অন ক্যামেরা 3টে অংশ তুলে ধরেছিলেন, 3টে পয়েন্ট, যাতে রাজ্য সরকার যে 3টে কারণের জন্য সাধারণ মানুষ রাজ্য সরকারকে ভুল বুঝছে বা বুঝতে পারে। তার নাম কুণাল ঘোষ, আমার পরবর্তী বক্তা। কিন্তু তার আগে দেখাবো কেন দেখাচ্ছে এই 3টে পয়েন্টের 2টো পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে। হুবহু এই 2টো পয়েন্ট আজকে তিনি ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবে মাননীয় বিচারপতিরা পয়েন্ট আউট করলেন, এবং কি সংলাপ বললেন, কি প্রশ্ন করলেন, কি সংশয় প্রকাশ করলেন, সব পরপর দেখাবো। তার আগে কুণাল ঘোষ সেই 3টে পয়েন্টের 2টো পয়েন্ট যাতে রাজ্য সরকারকে মানুষ ভুল বুঝছেন বলে কুণাল ঘোষ বলেছিলেন অন ক্যামেরা। দেখুন, এমন 2-1টা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো, আমি সেদিনই বলেছিলাম। কুণালদা, প্রথম অংশে আসি। এক হচ্ছে মাননীয় বিচারপতিরা এই প্রথম অংশ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় এত বিরক্ত হয়েছেন যে আজকে একজন বিচারপতি বলেন যে কে এই কথা বলেছে, পুরুষ না মহিলা, এই ব্যক্তি কে, এরম বলতে পারেন? মানে সোজা কথা, হাসপাতাল কর্তৃপক্ষ কেন পরিবারকে মিসলিড করেছেন তা নিয়ে বিরক্তি এবং বিস্ময় প্রকাশ করেন মাননীয় বিচারপতিরা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেই সন্দীপ ঘোষ, যেখানে আজকে সেই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠল, যে প্রশ্ন হুবহু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে উঠেছিল। মাননীয় প্রধান বিচারপতি রাজ্য সরকারকে বলেছিলেন যে আপনারা পারেন না এইভাবে পুরস্কৃত করতে। 4 ঘন্টার মধ্যে কি করে পুনর্বাসন দেয়া হলো? সন্দীপ ঘোষ কাকে প্রোটেক্ট করছে? স্বয়ং বিচারপতিরা এই প্রশ্ন আজকে তুললেন। কুণালদা, দুটোই কিন্তু সরকারের সিদ্ধান্ত এবং দায় সরকারের নিতে হবে। আমি নিশ্চয়ই এতে আসবো, মানে অনেকটা বড় বিষয়, সময় খুব কমই ছোট করে বলি। আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন বা যা হয়েছে সেটা মোটের উপর স্বাগত জানানো, এবং সেটা অনেক পজিটিভ ডিরেকশন আছে, যে এটা নিয়ে রাজনীতি করা চলবে না, ডাক্তারবাবুরাও কাজে ফিরে আসুন ইত্যাদি। আমি প্রথমে বলি, এর একটা পার্ট হচ্ছে এই কনফিউশনটা। আজকে কিন্তু কোর্টে প্রথম দিকে যেটা হচ্ছিল যে সিবিআই নানাভাবে কনফিউজ করার চেষ্টা করেছে। একটা জিনিস যদি আমরা মেনে নিই, যে সিবিআই আজ এতদিন বাদে কোর্টে খালি হাতে গিয়েছে, পরিষ্কার কথা খালি হাতে গিয়েছে, কিচ্ছু করতে পারেনি। ফলে ওদের একটা কনফিউশন ক্রিয়েট করা ছাড়া ওদের কাছে কোনো রাস্তা ছিল না। আজকে স্টেটের তরফ থেকে খুব ক্লারিফাই করে বলা হয়েছে, এই যে যেটা টাইম লাইন বলা হচ্ছে, টাইম লাইন
সকাল 10:10 জেনারেল একটা শুধু খালি হাত নিয়ে প্রশ্ন আছে, আজকে সিলড এনভেলপে তাদের এখনো পর্যন্ত যারা পেয়েছে যা পেয়েছে সেটা জমা দিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আবার শেষে দেখলাম শুনানি শেষ হওয়ার বোধহয় 5 মিনিট আগে বললেন যে পরের দিনও যেন সিলড এনভেলপ মানে কোনোভাবে সংবাদ মাধ্যম না পায়। সুতরাং খালি হাতে কুণালদা কিন্তু সিবিআই যায়নি। না, প্রশ্ন হচ্ছে এমনই সিলড এনভেলপ যে সেই অনুযায়ী এই মামলায় কোনো তো স্থগিতাদেশ নেই যে সিবিআই অ্যাক্ট করতে পারবে না। তো শুধু গোপনে আমি দিচ্ছি, অথচ আমার কোনো অ্যাকশন নেই, এটাও কোনো কাজের কথা নয়। আমি যেটা বলতে গেলাম, সকাল 10:10 হচ্ছে জেনারেল ডায়েরি করে ফিরে এসে 1:45 হলো ইউডি কেস, আর রাত্রির 11:45 এফআইআর। ইউডি কেস যেটা হলো জেনারেল ডায়েরির পর থেকে বয়ানটা মোটামুটি এক। ফলে যেটা সকাল থেকে কনফিউশন ছড়াবার চেষ্টা করলো সিবিআই বা তারা, এরম তো ঘটনাও আজ ঘটেছে যে বিচারপতি মহামান্য তাকে বলতে হয়েছে যে ওই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো মন্তব্য দেখি ওকালতি করবেন না, রিপোর্টটা আমাদের কাছে আছে। অর্থাৎ কনফিউশন ছড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ার তথ্যগুলোকেও তো ওকালতিতে সিবিআই বা সেন্ট্রাল যারা ছিলেন তারা ব্যবহার করেছেন। ফলে আমার বক্তব্য হচ্ছে এই টাইম লাইন নিয়ে যা বলা হচ্ছে, কপিল সিব্বল বা রাজ্য তার উত্তর দিয়ে দেওয়ার পর এটা প্র্যাকটিক্যালি আর ইস্যু নেই, সেটা মোটামুটি আজকে কোর্টের কনক্লুশনে স্পষ্ট। কুণালদা ঠিক উল্টো, ইস্যু নেই শুধু না, এটা সব থেকে বড় ইস্যু এখনও আছে। তার কারণ এই পয়েন্টেই মাননীয় বিচারপতিরা বলেছেন একজন রেসপন্সিবল অফিসারকে পরের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর থাকতে হবে এবং টাইম লাইন ক্লিয়ার করতে হবে। সুমন, আমি এগ্রি করছি, আমি এগ্রি করছি। দেখো, এখানে তো কারোকে কোনো ডিফেন্ড করার বিষয় নেই, কোনো কিছু না, যে যারা আছে সেসব জানোয়ারগুলো মরুক। একদম কুণালদা, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেটা লালবাজার 5টার সময় সাংবাদিকদের দিচ্ছে সেটা কপিল সিব্বলকে দেয়নি। আমার বক্তব্য হচ্ছে এটা কপিল সিব্বল বলেছেন এবং এই টাইম লাইনের ব্যাপারটা একটা শেপে আছে, সেটা নিয়ে যা হবার তো কোর্টে হচ্ছে। আমার বক্তব্য মূল বিষয়টা ঘুরে যাচ্ছে, সিবিআই এর হাতে আছে, ক্যারেক্টারগুলো সিবিআই এর হাতে, যার বিরুদ্ধে সব প্রমাণ পৃথিবীর সব শার্লক হোমস থেকে বোমকেস ফেলুদা সবাই আমরা একজোট করে ফেলেছি। সিবিআই তাকে রোজ সকালে ডাকে আর রাত্রে বাড়িতে ছাড়ে। এরপরে যে চরিত্রগুলো আছে, এই যে শোনা যাচ্ছে যে বাবা মাকে পুলিশ বলেছে আত্মহত্যা, তারপর দেখা যাচ্ছে পুলিশের কেউ বলেনি, হাসপাতালের কেউ বলেছে। যদি সেটা সত্য হয় তাহলে সিবিআই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? প্রথম দিন থেকে দর্শকরা জানেন হাসপাতাল কর্তৃপক্ষের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে বলেছেন আত্মহত্যা, বাবা মা কোনো কনফিউশন রাখেননি। পুলিশ যারা বলেছে, অন্তত এই চ্যানেলে আমি কাউকে বলতে শুনিনি যে পুলিশ করেছে। আমি এগুলো সব এগ্রিও করছি করে আমার বক্তব্য, তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট সুপার এরা বলে দিলেন উনি ফোন করেছেন, উনি মিথ্যা বলেছেন, সিবিআই অ্যারেস্ট করছে না কেন বা সিবিআই তার বিরুদ্ধে কি অ্যাকশন নিল? ফলে আসল জিনিসটা হচ্ছে এখনো এই গল্পগুলো ছড়িয়ে রাখা হচ্ছে, যেগুলো সিবিআই বলছে প্রশ্ন কোর্টের, উত্তেজনা যতটা ছড়ানো যেতে পারে, কিন্তু উত্তরটা দেওয়ার পর আর সিবিআই কি করছে সেটার জায়গায় এখনো পর্যন্ত একজন মাত্র অ্যারেস্টেড, সেটাও কিন্তু রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। দুটো পার্ট আমি সবার কাছে আসবো, এক হচ্ছে সিবিআই কি করছে আর দুই হচ্ছে উত্তর কে দেবে। আমি দেখলাম উত্তর খুঁজতে কার্যত কপিল সিব্বল আজকে উত্তর হাতড়াতে শুরু করলেন। আমি বিক্রমের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে কপিল সিব্বল কেন আমি বলছি যে ল্যাক অফ কোঅর্ডিনেশন, যে তথ্য আমি জানি না আফটার থট কিনা তারাই বলতে পারবেন, কিন্তু সাংবাদিকদের হাতে লালবাজার তুলে দিচ্ছে বিকেলে, সকালে যখন কপিল সিব্বল কার্যত প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন, মানে ছাত্রের মতো কার্যত এ পাতা ও পাতা হাতড়াচ্ছেন। আমি এত বছর কোর্ট ফলো করছি, এত লাইভ স্ট্রিমিং দেখেছি, কপিল সিব্বলকে এই রকম অপ্রস্তুত অবস্থায় পড়তে কোনো দিন দেখিনি। আমি বলছি বিস্ময় এই কারণে, তাহলে এত বড় মামলা, গোটা দেশ যে মামলার দিকে তাকিয়ে আছে, সেই মামলায় সমন্বয়ের অভাব ছিল? এই প্রশ্নটা উঠবে। তার কারণ কপিল সিব্বলকে ঠিক কীভাবে প্রশ্নবাণের মোকাবিলা করতে গিয়ে, আবার শব্দটা ব্যবহার করছি, নাস্তানাবুদ হতে হলো, নিজের চোখে একবার দেখে নিন। বৃহস্পতিবার আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের পরপর প্রশ্নবাণে জর্জরিত হলো রাজ্য সরকার। আর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। According to your record, the UD was registered at what times? 1:45 p.m. 1:45 p.m. No, that's not true. That 1:45 p.m.
how do we reconcile the two records? Maharaj, I'll show that to you, Lord. Because we today have a report Maharaj, but that I'm saying, Maharaj. which indicates that this is the time. So therefore, it's very surprising. Post-mortem precedes registration of UD. No, Maharaj, this is what I am told, Maharaj, and I can only Is respond. someone responsible there to assist? Yes, certainly, Maharaj. If any officer is present, you may speak to him and tell us. Because if this is the fact, then it is something very dangerous. I agree with you. I agree. Let me just, Maharaj, the officer is here. Tell him to make a responsible statement. He should not make a rash statement. Of course not, Maharaj. No question. Tell him. No question about it. Kindly see page 4 of what? Of the case diary. It will give some indication as to what happened. God. Yes, it says, Maharaj, that UD case number 861 of 24 was registered at what hours? 1:45. From where do you get this? It mentions, Maharaj. From where do you get that? Just trying to show. When we take up this matter on the next date, Yeah. keep a responsible police officer Yes. present here Yes, absolutely. who had done or who had carried out all this exercise. Yes, certainly, we'll do that. He should be able to tell us. Yes. He will tell us at what time the inquest Panchnama was drawn. Yes, we'll just tell you that. That also we have in a timeline. 4:20 to 40 p.m. 4:20 to 4:40 p.m. And now the record reveals the report which we have in our hand that UD was registered after the inquest Panchnama, after the postmortem. কখনো টাইমলাইন নিয়ে কখনো ময়না তদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে কার্যত খাবি খেলেন বর্ষিয়ান আইনজীবী সিব্বল। For the autopsy report, yes, the autopsy was conducted in the evening hours of 9. No, on 9th. On 9th? On 9th August. Yes. Now the GD entry Yes. of unnatural death case was recorded on 23:30 hours on 9th. That is 11:30. And now the record reveals the report which we have in our hand that UD was registered after the inquest Panchnama, after the postmortem. কয়েকবার তো প্রশ্নের উত্তর খুঁজে পেতে এদিক ওদিক তাকাতে দেখা যায় তাকে, তারপর পাতা উল্টে উল্টে উত্তর দিল, তাতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। PS is informed that 10:10 that there's an unnatural death. Yes. Notwithstanding all this, the securing of the crime scene and the seizure and everything takes place at 11 o'clock, 11:30 in the night. No. Well, that's why I've got timelines. Well, this is a bit unfortunate. I'll just give you the timeline. Exactly. What was he doing up to there? Well, kindly, I have given minute by minute what happened, Malaj. We have a timeline prepared for your lordships, Malaj. And it's backed by videography. It's not, Malaj, something that we are saying. Can I be shared with the timeline? Yes, we'll share it. I wish you had asked, shared what you passed on to the We court. don't have to That ask, doesn't you have matter. to give it But to doesn't CBI. matter. Doesn't We matter. were on I don't have to request. My lords, could we You are bound to give everything to the yourself. You have not given. আইনজীবী হিসেবে প্রায় 5 দশকের অভিজ্ঞতা নিয়েও বিচারপতিদের পরপর প্রশ্নের মুখে কপিল সিব্বলকে কয়েকবার কার্যত অপ্রস্তুত দেখায়। Mr. Sibbal, Yeah. just tell us from your record at what time the postmortem was performed. Yes, I tell you, lordships. From your record. Yes. That is for the time being 6:10 to 7:10 p.m. in the evening. Yes. Correct? Correct. When you are taking the dead body Yes. for the purpose of performing postmortem, Yes. is it a case of unnatural death or not? If it is not a case of unnatural death, why do you have to perform the postmortem? This is a case. Just so that you can respond to it. Sorry. সওয়াল জবাবের মধ্যে কপিল সিব্বল খানিকটা হালকাচালি কিছু বলতে গেলে সলিসিটর জেনারেল তীব্র ভাষায় তার আপত্তি জানান। Medical College Hospital Police outpost that a lady of PG training of So-and-so was found lying in unconscious state at so-and-so medicine department of 3rd floor of emergency building in so-and-so according to informed sector 92 OC and under his order leading PS with lady police. So this is not general diary entry. What is? That is what DD is. Not somebody has lost the That life. according to the Don't rules. at least laugh. One second. According to the rules that we follow, these regulations we've done in accordance. আইনজীবী হিসেবে প্রায় 5 দশকের অভিজ্ঞতা কপিল সিব্বলের, কিন্তু আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় বৃহস্পতিবার রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে এভাবেই কার্যত নাস্তানাবুদ হতে হলো তাঁকে।
বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কৌস্তবের কাছে আসব। দেখুন, আমি বহুদিন আগে আইনি সতর্কতা নিয়ে ওই সেমিনার রুমের ছবিটা দর্শকদের দেখিয়েছিলাম, 12 তারিখ দেখিয়েছিলাম, যে তখনও নিথর দেহটা পড়ে আছে। কেন এই ছবিটা, এই ফুটেজটা গুরুত্বপূর্ণ একবার ঠিক কী বলেছিলাম দেখাবো আপনাদের। এই ফুটেজটায় দেখা যাচ্ছে যে মেয়েটি ওখানে তখনও তার শরীরটা আছে। আমি বলছি এই ফুটেজ নজরুলদা, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই ফুটেজ দেখে মেয়েটি ঘুমোচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু তার কারণ একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কারণ এই ফুটেজ, যখন মেয়েটার শরীর ওখানে নিথর শরীর পড়ে আছে, সেইখানে স্বাভাবিকতার কোনো চিহ্ন মাত্র নেই। অর্থাৎ ওই নিথর শরীর দেখে বাচ্চা ছেলেও বুঝবে যে শরীরে প্রাণ নেই। আমি দুটো পার্টে কৌস্তব বাগচির কাছে আসবো। এক, যে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারলো না কেন। সন্দীপ ঘোষেরই তো প্রথম এফআইআর করা উচিত ছিল যে আমার হাসপাতালে অন ডিউটি একজন চিকিৎসক, তাকে খুন করা হয়েছে অথবা তিনি মারা গেছেন। এক, কারণ প্রত্যেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, চিকিৎসক জীবন এবং মৃত্যুর সীমারেখাটা প্রতি মুহূর্তে যারা হ্যান্ডেল করছেন, অর্থাৎ একজন চিকিৎসক আমার আপনার থেকে অনেক দ্রুত বুঝতে পারবেন এবং বুঝতে পারার কথা যে কেউ জীবিত আছেন বা মৃত আছেন, অন্তত ব্লিডিং হচ্ছে যেভাবে পড়েছিলেন, জীবিত আছেন বা ঘুমোচ্ছেন, এটা উন্মাদেও মনে করতে পারে না। কৌস্তব, 2 নম্বর, যে পুলিশ ঘটনাস্থলে এসে যখন দেখলো, আইনত আমি আজকে বহু অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পঙ্কজদা সমেত চেক করেছি যে সুমোটো এফআইআর করা উচিত ছিল পুলিশে, যদি কেউ না করে থাকে, যদি সন্দীপ ঘোষের সেই ইন্টেনশন না থাকে। কিন্তু আজকে কোর্টে, সুপ্রিম কোর্টে যা বলা হলো, প্রায় 14 ঘন্টা পর রাত 11:30টার সময় এফআইআর হলো। মাননীয় প্রধান বিচারপতি কোর্ট অ্যান্ড কোর্ট কি বলেছেন? ইটস এক্সট্রিমলি ডিস্টার্বিং দ্যাট দ্য জিডি এন্ট্রি at Tala Police Station of unnatural death at 10:10 AM and the FIR file at 11:30 PM. আমি বলছি, পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষের এই রহস্যজনক ভূমিকার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তোমাকে আমি দিচ্ছি। এই হাইকোর্টে যখন মামলাটি হয়, ডিভিশন বেঞ্চে একটা রিপোর্ট পেশ করা হয়। এই ভদ্রলোকের নাম হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ফার্স্ট ব্যাটালিয়ন অমিত ভার্মা। রিপোর্ট ইন দি ফর্ম অফ অ্যান এফিডেভিট, প্যারাগ্রাফ নাম্বার F. It is pertinent to mention herein that no complaint was received from the hospital authority at that moment by the concerned police, and the parents of the victim lady had informed that they would lodge the complaint after consultation amongst their family members. Pardon me for my language, যত বড় হসপিটাল অথরিটি তার থেকে ডবল হচ্ছে বিনীত গোয়েল আর তার কলকাতা পুলিশ। আমি বললাম তো আনপার্লামেন্টারি, আচ্ছা এটা বিপ দিতে হবে। আমি বললাম, আমি যেটা বলার সেটা বলবো। আমার কথা হচ্ছে, কলকাতা পুলিশ অথরিটি একজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের একজন এফিডেভিট অ্যাফার্ম করছে। সে বলছে, আহারে কত বড় এগুলো ইয়ার্কিবাজির কথা নয় এগুলো। সে বলছে, আমি তো কিছু জানি না, আমাকে কেউ কিছু জানায়নি, হসপিটাল অথরিটিও জানায়নি। পুলিশ বলছে, আমি তো ন্যাকা সেজে আছি, আমি জানতে পারছি না। আমি বলছি, কত বড় অপদার্থতা, কত বড় অপদার্থতা। আর আমরা যেন এইসবের মধ্যে না ভুলে যাই যে কুণাল ঘোষ সরকারকে মানে সরকারের বাজে কিছু বলছে। বাসে না আগে উঠলে পকেট মারি যখন হয়ে যেত, পকেট মারিকে যখন ধরে পেটাতো না, মধ্যখান থেকে একটা লোক এসে বলতো, এই ছেড়ে দিন না, ছেড়ে দিন না। সিচুয়েশনটা অনেকটা ওরকম গোছের হয়ে যাচ্ছে। এই সরকার আলটিমেটলি নিজেদেরকে একদিকে খারাপ দিকটা ঢাকার জন্য, অন্য একজনকে ভালো সাজানোর জন্য সরকারের ভালো মুখটা দেখানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ সরকারের সমালোচনা করেননি, কুণাল ঘোষ বলেছে যে এই পয়েন্টে সরকারকে ভুল বুঝছে, ওর মধ্যে সমালোচনা না। কুণাল ঘোষ তো সিবিআই অফিসেও গেছিল, কি করতে গেছিল সে ভালো বলতে পারবে। কুণাল ঘোষ বলছে নাকি জুনিয়র ডাক্তাররা তাকে পাঠিয়েছিল। আমরা যেমন উকিল, আমাদের কাছে লোকে আসে মামলা করার জন্য। এখন কুণাল ঘোষ সিবিআই এক্সপার্ট কিনা জানি না, সব সিবিআই ওরা কি কচি খোকা, নিজেরা যেতে পারে না? ওদের নিজেদের কথা বলার জন্য ভাড়া করতে হয় নাকি লোকজনকে? এই যে কুণাল ঘোষ বলে না, ভাড়া করে নিয়ে এসছে অনেক জায়গাতে, এবার একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে ভাড়া করা বলা নিয়ে অনেক উত্তেজনা হয়েছিল। সেই ভাড়া করার কথা যখন আমি বলছি, তো এখানে কি দরকার পড়ে ভাড়া করা লোকজনকে? ভাড়া করা লোকজনকে দরকার পড়ে নাকি? কুণাল ঘোষ কি উদ্দেশ্যে গেছিল সেটা কুণাল ঘোষ বলতে পারবে। আমি তোমাকে বলছি যেটা সুমনদা, সম্পূর্ণটা রাইট ফ্রম দি ভেরি বিগিনিং টিল দি এন্ড, এবং আমি ঘটনাস্থলে সেদিনকে উপস্থিত ছিলাম। এই যে কথাগুলো তারা বারংবার বলছে, যে হট অ্যান্ড হেস্টের সাথে এই বিষয়গুলো করা হয়েছে। একটা মিনিস্ট্রি অফ হেলথের একটা গাইডলাইন্স আছে, সুপ্রিম কোর্টের হাজারো ডিকটাম আছে এটা নিয়ে, যে সন্ধ্যাবেলার পর যেখানে ফাউল প্লে আছে, রেপ মার্ডারের মতন অভিযোগ উঠতে পারে, সেখানে পোস্টমর্টম করা যায় না। সানডাউনের পরে হতে পারে না। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু দ্যাট when there is a law and order situation. এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সেদিনকে আরজি করে তারা ইচ্ছা করে তৈরি করেছে।
আমি তোমাকে বলছি গোটা ঘটনাটা, তুমি দরকার খুব ন্যাচারাল একটা খুব লজিক্যাল সেন্স। আমি বিইং দি আই এম দি হেলম অফ দি অ্যাফেয়ার্স এট দি আরজিকর হসপিটাল, আমি প্রিন্সিপাল। আমি শুনলাম আমার একজন হসপিটালের মধ্যে ওখানে লিখছে একজন মহিলাকে পাওয়া গেছে, এমন একটা ভাব দেখাচ্ছে যে চেনেও না জানেও না, ওই রিপোর্টে লেখা আছে, সেইভাবে লেখা আছে আনকনশিয়াস অবস্থায় পাওয়া গেছে। আমি বলছি তখন এই এত বড় মূর্তিমান যে ব্যক্তিটি যে আছেন, দি হেলম অফ দি অ্যাফেয়ার্স, তিনি কি করলেন? তোমরা বলছো তো, সবাই বলছো তো এতক্ষণ কি করলো, আমি তোমাকে বলছি এতক্ষণ কি করেছে। সকাল থেকে নিয়ে বিকাল অব্দি ওর ঘরে খোঁজ নিয়ে দেখো, পানিহাটির বিধায়ক নান্টু ঘোষ, নির্মল ঘোষ বসেছিল, তৃণমূলের নেতারা এসে বসেছিল, তৃণমূলের একজন কাউন্সিলরকে বাবা মায়ের সাথে সারাক্ষণ জোকের মতন লাগিয়ে রাখা হয়েছিল, তার নাম হচ্ছে শঙ্কু, পানিহাটির কাউন্সিলর। আমি যখন ওর বাবা মাকে নিয়ে তালা থানার সামনে দাঁড়িয়ে আছি, একজন পুলিশের এএসআই দালাল ফোনটা, শঙ্কুর ফোনটা নিয়ে তাকে এগিয়ে দিচ্ছে। এই সম্পূর্ণ ম্যানিপুলেশন গুলো করা হয়েছিল। সন্দীপ ঘোষ নিজে তার বাবা মার কাছে যায়নি, বলেছে ওর বাবা মার দরকার হলে আমার কাছে আসবে। এবং ওই ঘরের মধ্যে সেই সময় কোনো সময় নান্টু ঘোষ, কোনো সময় তৃণমূলের অন্যান্য নেতা, কোনো সময় তৃণমূলের এই এরা টাইমটাকে এইভাবে ইউটিলাইজ করেছে সুন্দর করে ছক সাজানোর জন্য। আমার বক্তব্য, আমি কাউকে প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে ডিফেন্ড করছি না, প্রথম টুইট থেকে যেখানে তুমি বক্তব্য পাবে। আমার বক্তব্য, আমি না হয় কোনো দরকারে গেছিলাম সিবিআইতে, কেন যাইনি এক লাইন বলে দিই। কারণ কিছু জুনিয়র ডাক্তার তারা এক্সপোজড হতে চাইছেন না, কিন্তু সিবিআই এর কাছে তাদের নাম্বার দেয় যে তারা যদি দরকারে গেছিলেন। আরে আমি তো আমার দরকারে নিজের দরকারে গেছিলাম, তুমি যদি মাঝখানে কথা বলো না, মাঝখানে কথা আমার দরকারেই গেছি, তারা আমার সঙ্গে যোগাযোগ না, আমি বারবার একই জিনিস নিয়ে তো অনুষ্ঠানে সময় নষ্ট করে লাভ নেই। তারা যোগাযোগ করেছেন, তাদের নাম্বারও ওখানে দেয়া আছে, যদি এরপর তাদের কোনো দরকার মনে করে তারা কথা বলবেন। আমার প্রশ্ন, এই যে গোটা বিষয়টা কৌস্তব জানে, ওর যে একটা গভীর জ্ঞান, তো আমি নয় সিবিআই অফিসে কেন কথা, তো ও তো একজন দায়িত্বশীল নাগরিক, ও তো একজন দায়িত্বশীল আইনজীবী, ও সুমোটো সিবিআই অফিসে গিয়ে স্টেটমেন্টটা করে আসুক না। ও এইখানে দর্শকদের বলছে কেন? যদি আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য থাকে যে এইটা এরা 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 এই করেছে, তো তাহলে সিবিআই অফিসে গিয়ে কে বলছে করিনি, সব করেছি। বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করেছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও করব, ভিকটিম আইডেন্টি ডিসক্লোজ করার জন্য যেই যেই দলের লোকেরা যা যা আইন বিরুদ্ধে কাজ করে, আরে দূর এইসব মূল বিষয় সব করব। কে বলেছে? এরপরে এসো, এরপরে হচ্ছে সিবিআইটা কারা চালায়? ভারতীয় জনতা পার্টি বা সেন্ট্রাল গভর্নমেন্ট। কৌস্তব কোন দল? যেভাবে কলকাতা পুলিশ জুতো মালিশ করে। আবার আচ্ছা, তাহলে কৌস্তব কোন দলের? ভারতীয় জনতা পার্টি। তো আমি যখন বুঝতে পারছি যে এদের কথা যদি সত্যি হয়, কাউকে উইদাউট ডিফেন্ডিং এনিবডি, যে এই লোকটা এই করেছে, এই লোকটা সাপ্রেস করেছে, ওই লোকটা তথ্য প্রমাণ নষ্ট করেছে, এই লোকটা টাইম ফ্রেম উল্টোপাল্টা করেছে, সিবিআই এখনো অ্যারেস্ট করছে না কেন? আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই তথ্যগুলো যেগুলো বিস্ফোরক তথ্য সংবাদ মাধ্যমের ভাষায়, সেটা সিবিআই কে তুমি জানাবে? বিস্ফোরক মা বাবার টাইম একদম মানে ঘন্টা ধরে ধরে তুমি বলেছো কারা ছিল সেই ঘরে। আমি এটা ডিসক্লোজ করব না, তবে কেন জানাবো না বা জানাবো সেটা তো আমি জানি এবং এটা করব। আর আমি বারবার করে বলছি, এই যে তৃণমূলের মধ্যে তুমি একটা জিনিস দেখবে, কিছু হঠাৎ করে কিছু চোরছাচরের বিবেক জাগ্রত হয়ে গেছে, হঠাৎ করে তারা একদম সাধু সন্ন্যাস এসেছে, তাদের বিবেক এমন জাগ্রত হয়েছে, এর থেকে ভদ্রলোকের পৃথিবীর কেউ নেই। আলটিমেটলি কিচ্ছু না, আলটিমেটলি কিচ্ছু না। আরে কোথায় আমি রাজনীতির আগে একেবারে তদন্তে আসবো বিক্রমের কাছে। আমি পরিষ্কার বলছি যে আমার খটকাটা একই রইল, যে একজন ডাক্তারবাবু তিনি এই ভয়াবহ ঘটনায় রক্তাক্ত নিথর দেহ দেখে আনকনশাস মনে হলো, সেটা লেখা হলো। আমি বলছি সেটা মৃতদেহ তিনি বুঝতে পারলেন না। আমি বলছি তাদের কাছেই তো আমরা অসুস্থ হলে যাই। আমি বলছি এর পেছনে এটা মানে ইচ্ছাকৃত হওয়ার সম্ভাবনা কিন্তু সাদা চোখে দেখে অত্যন্ত উজ্জ্বল হয়ে দাঁড়ায়, যে একজন ডাক্তারবাবু যদি মৃতদেহ দেখে আনকনশাস লেখেন তাহলে এ মারাত্মক। আনকনশাস বলা হওয়াটা মৃতদেহ দেখে আমি বলছি একজন ডাক্তারবাবুর কাছে প্রত্যাশিত নয়, স্বাভাবিক নয়, পিছনের গল্প থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আমি বিক্রমের কাছে যাব, কিন্তু তার আগে সিবিআই। আজকে সিবিআই অত্যন্ত গোটা দেশের মানুষ যখন দেখছেন কার্যত সেই, আমি আবার বলছি, সিবিআই কিন্তু রিপোর্ট দিয়েছে সিলড এনভেলপে দিয়েছে। তো সেই বন্ধ খামের মধ্যে যাই থাক, মাননীয় বিচারপতিরা শুরুতেই একটা মারাত্মক জায়গা ধরলেন, যেটায় আমি বিক্রমের কাছে আলাদা আসব। সিবিআই জানাচ্ছে যে ক্রাইম সিনে ট্যাম্পারিং হয়েছে, অল্টার শব্দটা ব্যবহার করা হয়েছে। আমি নিঃসন্দেহে বিক্রমের কাছে আসব।
মাননীয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই একেবারে বলল যে ইটস এ চ্যালেঞ্জ, উই এন্টার্ড অন দ্য 5th ডে, দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। আমি রিপিট করছি, দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। আমি বলছি প্লেস অফ অকারেন্স যদি তার চরিত্র বদল হয়, খুনের তদন্ত বিক্রম আমায় বুঝিয়ে দিন যে এগোবে কি করে, প্রমাণ লোপাট হয়েছে কি না, কে করেছে, কার নির্দেশে করেছে, এসব তো পরের প্রশ্ন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন। কিন্তু ওই যে পরিবারটা বসে আছেন এই মুহূর্তেও আমি জানি তারা টিভির সামনে তাকিয়ে আছেন যে তারা বিচার চাইছেন, দ্রুত বিচার চাইছেন। সেখানে সিবিআই যদি শুরুতেই সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় যে ক্রাইম সিন অল্টার্ড, সিবিআই খুনের মামলার কি সত্য উদ্ঘাটন করবে বিক্রম? দেখুন, এটা আমার মনে হয় একটা বৃহত্তর ষড়যন্ত্র। কারণ হলো আপনি যদি প্রথমেই যে কথাটা আপনি যখন বলছিলেন বা বারবার এই সুপ্রিম কোর্টে উঠে এসেছে, বাড়ির লোককে জানানো শুধু হয়েছে তা নয়, এমনকি রেকর্ডে লেখা হয়েছে যে আনকনশাস বডি। একটা ডাক্তারের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট একেবারেই দেওয়া উচিত, কারণ একটা ডেড বডিকে দেখলে যে কোনো ডাক্তার এক চান্সে বলে দেবে ইট ইজ ডেড অর নট। এই যে আনকনশাস শব্দটা এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, মানে কি, যাতে করে ইনভেস্টিগেশনটা সঠিক দিকে না এগোয়। কারণ একটা মার্ডার হলে বা একটা আনন্যাচারাল ডেথ হলে কিছু এনকোয়ারি বা ইনভেস্টিগেশন সারা ভারতবর্ষের সমস্ত পুলিশ স্টেশনে হয়, এমনি যে কোনো জায়গাটা ডেড বডি পড়ে থাকলে যাই হোক না কেন সেটা হয়। এটাকে যদি আনকনশাস বলে দেওয়া হয় তাহলে পুলিশ ঝট করে অ্যাকশন নেবে না। এই একটা প্রি ইন্টেন্ডেড মাইন্ড থেকে ফার্স্টে এটাকে আনকনশাস বলা হলো। তার পরবর্তীকালে আমরা দেখলাম যখন পুলিশের কাছে পুলিশ জানলো 11টা বা 11:30টার সময় জেনারেল ডায়েরি লজ হলো। জেনারেল ডায়েরি 11:30টার সময় লজ হয়ে পোস্টমর্টম হলো সন্ধেবেলা 6:30 থেকে 6:10 থেকে 7:10। এই যে এই লম্বা পিরিয়ডটা যাই হয়ে থাক না কেন, আরজি করে কিন্তু পুলিশ আসে না, ওখানে একটা পুলিশের আউটপোস্ট থাকে। তার মানে কোনো একটা অদৃশ্য শক্তি কোনোভাবে পুলিশকে ওখানে আটকে রাখলে এতটা পিরিয়ড ধরে সুও মটো এফআইআর কিন্তু পুলিশ প্রচুর কেসে নেয়। আমরা দেখি এনডিপিএস কেসগুলোতে সুও মটো কেস দিয়ে পুলিশ তুলে নিচ্ছে, রাস্তায় লোকে আন্দোলন করছে সুও মটো কেস দিয়ে পুলিশ তুলে নিচ্ছে। এখানে পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা হয়তো অনেকে করবেন বা কুণালবাবু করতে পারেন, আমি জানি না, কিন্তু আমার বক্তব্য ছিল 11:30টা থেকে আর সন্ধেবেলা 6:10 পর্যন্ত এই যে টোটাল পিরিয়ডটা, এই পিরিয়ডে এভিডেন্সগুলো কি হলো, পুলিশ কেন কোনো এফআইআর নিল না, প্লেস অফ অকারেন্সটার কী ব্যবস্থা হলো, কিছুই হলো না। তারপরে হলো পোস্টমর্টম, পোস্টমর্টমের পরে হলো কি না, তারপরে আনন্যাচারাল ডেথ কেস যেটা রেজিস্টার হলো, তারপরে বাড়ির লোক বা মিডিয়া সব জানাজানির পর তারপর এফআইআর হলো। মানে এই টোটালটাই কিন্তু আমার মতে একটা প্রি ইন্টেন্ডেড, এবং হাসপাতালের ভেতরে এবং বাইরে ইনক্লুডিং পুলিশ বিভিন্ন লোক এখানে জড়িয়ে আছে এই ঘটনাটার সাথে, তা না হলে এত বড় ঘটনা ঘটে না। যেহেতু মিডিয়ার কথা আপনি বললেন, আমি বলছি দুপুর থেকে মিডিয়া লাইভ, এবিপি আনন্দ লাইভ কভারেজ করছে, জানা মানে তখন গোটা দেশের লোক বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই চ্যানেল দেখা হয়, তারা জেনে গেছে যে কি মারাত্মক ঘটনা হয়েছে। আর এফআইআর হচ্ছে 11:15 বা 11:30টার সময়। তাই জন্য তো এফআইআরটাকে ডিলে করাতে হবে। ডিলে ডিফিটস ইকুইটি বলে একটা আইন জগতে কথা আছে। এফআইআর যত ডিলে হতে থাকবে, প্লেস অফ অকারেন্স যত আপনার প্লেস অফ অকারেন্স, আজকে সলিসিটর জেনারেল একটা কথা বলেছে যে প্লেস উই হ্যাভ টেকেন দ্য ইনভেস্টিগেশন আফটার 5 days, উইদিন দিস টাইম দ্য প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টার্ড। এবং তারপরে শুধু অল্টার্ড নয়, আরও একটা ঘটনা ঘটেছে, তারপরের দিন আবার 14 তারিখ রাত্রে একটা বড় ঘটনা আরজি করে ঘটে গেছে পুরো মুক্তাঞ্চল। তাই না, এন্টার হসপিটালটাতে কি হয়েছে, এবং ডাক্তার থেকে আরম্ভ করে সবাই পালিয়ে গেছে শুধু না, মানে গোটা হসপিটালে যদি কোনো উইটনেস বা কোনো স্টাফ বা কিছু থেকে থাকে তারাও চলে গেছে, মানে হসপিটালটা পুরো ফাঁকা। আলটিমেটলি সিআরপিএফকে বসিয়ে ওইখানে আলটিমেটলি ওখানে ডাক্তারদের মানে সাহস জোগানো হচ্ছে যাতে করে আপনারা এসে কাজ করুন। ইন দ্য মিন টাইম কতগুলো এভিডেন্স বেরিয়ে গেছে, কতগুলো মানে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হয়েছে, এই হিসাবটাই কারোর কাছে নেই। সিবিআই কি করতে পারবে আমার কাছে খুবই সন্দেহ। এটা একটা ক্রোনোলজিক্যাল ইভেন্ট আছে। যখন এই ঘটনাটা ঘটলো, আমি বলছি ইমিডিয়েটলি প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন তার লোকজনরা তারা সব সেফ আছে, কোনো অসুবিধা নেই, ইমিডিয়েটলি সিবিআইকে দিয়ে দাও। কদিন পরে তার মনে পড়লো না 7 দিন লাগবে। এই 7 দিনটা আমি কোর্টেও বলেছি দিস ওয়াজ ভেরি ক্রুশিয়াল। না এই জায়গাটা অর্ডার করে দিতে পারতো, তখন কিন্তু দেয়নি। আরেকটা কথা বলি, ওই যে আরেকটা ঘর পাশেই ভাঙাচোরা হলো না, যেটা নিয়ে কুণাল দাও তীব্র প্রতিবাদ জানিয়েছিল একদম বাগ্মী কণ্ঠে। আমি বলছি খুব বাগ্মী তার সাথে বলেছিল যে খুব অন্যায় হয়েছে, কে আহম্মকদারি দিয়েছে। আলটিমেটলি কোথাও দের ইজ এ ক্লাউড অফ সাসপিশন যে অল্টারেশনের যে কথাটা উঠছে না, ওই ঘরে যদি কোনো তথ্য থেকে থাকতো, ওই ঘরে যদি কোনো প্রমাণ থেকে থাকতো, সেই প্রমাণগুলোর কি হবে? দেখুন সিবিআই তো নতুন করে প্রমাণ তৈরি করবে না। জল্পনা নিয়ে যখন কথা হচ্ছে বলতে হবে প্রমাণ থাকার তো খুব স্বাভাবিক। তার কারণ ইনিশিয়ালি পুলিশ সোর্সেস কি বলছিল
যে খুনি যেই হোক ওই ওয়াশরুমে ওই শৌচাগারে সে হাত ইত্যাদি দিয়েছে, যেটা ফরেন্সিকে 2 মিনিটে বেরিয়ে যায়। সবারটা শুনবো, নিশ্চয়ই শুনছি, আমাদেরও কিছু বক্তব্য আছে। নিশ্চয়ই, মানে এক বক্তব্য হচ্ছে আমরা সব ধরে নিচ্ছি এটা অনুমান, এটা হয়েছিল, অমুকরা এই ছিল, যে যার দলের মতো করে বলা। আমার বক্তব্য যে এখন সিবিআই যদি এটাও বলে, কথার কথা বলছি, যে এটা হওয়া উচিত ছিল কিন্তু এটা ওই জন্য হয়নি, তাহলে যে ব্যক্তি রেসপন্সিবল, সিবিআই তো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আমার বক্তব্যটা হচ্ছে, শোনো, আমরা যদি এখানে আলোচনা করি এই লোকটা ওইখানটায় ছিল, তাহলে তারপর সে কি করেছিল এটা কার জানা হবে? কলকাতা পুলিশ ওখানে কিছু একটা করে না করতে পারে, কলকাতা পুলিশ করতে পারে, আমি বলছি এফবিআই করতে পারে। আমি কুণালদার সঙ্গে একটা পয়েন্টে একমত, পঙ্কজ দা, দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। এই অল্টারটা যারা করলো, সিবিআইয়ের রেসপন্সিবিলিটি ফিক্স করে, সেটা ব্যক্তি হতে পারে, তার ওপর হতে পারে, সরকার হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে তার নিচে, কিন্তু আমি বলছি সেইটা তো সিবিআইয়ের দায়িত্ব যে সেটা ফিক্স করে তাদের বিচারের মধ্যে এবং শাস্তির আওতায় নিয়ে আসা। করলো কারা? সুমন বাবু, এই অলিক কুনাট্টের প্রিন্সিপাল যে অ্যাক্টর, তার নাম হচ্ছে ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আমি তার নাম বলছি না। এবং এই লোকটাকে ডোন্ট ফরগেট, কুণাল বাবু অভিজ্ঞ সাংবাদিক, বিচক্ষণ সাংবাদিক, ও জানে 73 ঘন্টা 7 দিনে জেরা করছে, 73 আওয়ার্স ননস্টপ, কোনোদিন 13 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা। এবং ওর বক্তব্যে যে কন্ট্রাডিকশনটা বেরিয়ে আসবে সেটাকে ভাঙাবে, সেটাকে এক্সপ্লয়েট করবে সিবিআই। এবং এই নাটকের ইতি কিন্তু এখন হচ্ছে না। এবং যেটা সলিসিটর জেনারেল মনে রাখবেন যে কথাটা বলেছে, যে দি পিও মাইট হ্যাভ বিন অল্টার্ড, এটা একটা সিরিয়াস রামিফিকেশন আছে। কারণ যদি আমি আপনাকে বলছি, পিও মানে অকুস্থলটা শুধুমাত্র সেমিনার হল না, এক্সটেন্ডেড পিও যেটাকে আমরা বলি, সেই এক্সটেন্ডেড পিওটাকে যখনই ভাঙচুরের ব্যাপারটা থাকে, তখনই সামথিং রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক ব্যাপারটা থাকে, যেটা কিন্তু পুলিশ এবং একেবারে ভেঙে ফেলা হয়েছে। আমি আসছি, আমি সিবিআই, আমি পরিষ্কার প্রশ্ন তুলতে চাই যে সিবিআই আজকে দাঁড়িয়ে, আমি বলছি প্রশ্নটা ন্যায় বিচারের এই জন্য, তারা যদি শুরুতেই বলে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, তাহলে কারা করলো, কে সেই দায়িত্ব নিয়ে করলো এবং তার পেছনে কে, এই প্রশ্ন তো উঠবেই। এবং সেইটা ধরার দায়িত্ব কার? কলকাতা পুলিশ বলবে যে না, আমার নয়, একেবারে নয়, ঠিক কথা তারা বলে, কুণালদা ঠিক বলছেন, ধরার দায়িত্ব সিবিআই। তারা কি ধরার ক্ষেত্রে এগোচ্ছে? এই প্রশ্ন উঠলো, তার কারণ বহু মানুষ সিবিআইয়ের শুরুতে দাঁড়িয়ে আমরা 5 দিন পরে হুজুর দায়িত্ব পেয়েছি, আর ততক্ষণে প্লেস অফ অকারেন্সটা চরিত্র বদল হয়ে গেছে, এটা বললে কিন্তু সিবিআই ছাড় পাবে না। কারা করলো সেটা বের করার দায়িত্ব সমানভাবে সিবিআইয়ের। আবার বলছি, প্রতিবেদনেও তাই বলছি। ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে অনেক দেরি করা হয়েছে। খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শুরু থেকেই সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্ত চলাকালীন সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙার অনুমতি কে দিল এবং তা কেন ভাঙা হলো, ভাঙার ফলে তথ্য প্রমাণ গায়েব হয়েছে কিনা তা নিয়েও। এরই মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়েছে। সলিসিটর জেনারেল অভিযোগ করেন, ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে। সিবিআই জানতই না অভিযুক্তের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তুষার মেহতা আরও বলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তার মেয়ে অসুস্থ, পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক, তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো? এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কি ছিল? আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনো ভাবে তথ্য ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে, তাতে সিবিআই এর তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন, তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা।
এদিকে ধর্ষণ রুখতে দেশে কড়া আইন আনার আর্জি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 15 দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় তা নিয়ে চিঠিতে সওয়াল করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। ইট ইজ বাউন্ডেন ডিউটি ফর অল অফ আস টু পুট অ্যান এন্ড সেটিং আপ অফ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস for speedy trial in such cases to ensure quick justice. Trial in such cases should preferably be completed within 15 days. আপাতত সবার নজর সিবিআই তদন্তে কি উঠে আসে সেদিকে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্নে কিন্তু দুই আদালত, রাজ্যের সর্বোচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালতের যেখানে খটকা, যেখানে প্রশ্ন, হুবহু মিলে গেল। কেন বলছি দেখুন। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক আদালতে বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকার। আর দুই আদালত যে প্রশ্নগুলো তুলেছে সেগুলো কার্যত একই রকম। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সবথেকে বড় যে প্রশ্নটা তুলেছে তা হলো ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে। এর আগে খুন ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় লিখেছিল, শুরুতে টালা থানা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। আদালতে তো বলা হয়েছে স্বাভাবিক পরিস্থিতিতে যখন কোনো অভিযোগ দায়ের হয় না, একমাত্র তখনই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ প্রশ্ন ছুড়ে দেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষের তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, তিনি তা করেননি কেন? এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও লিখিত রায়ে প্রশ্ন তোলে, নিহত যখন একজন চিকিৎসক এবং তিনি হাসপাতালেই চাকরি করেন, তখন কেন অধ্যক্ষ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলেন না? আমাদের নজরে এটা বড়সড় গাফিলতি, যার জেরে সন্দেহ তৈরি হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই বিরোধীরা প্রশ্ন তুলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে একই রকম প্রশ্নে জর্জরিত হতে হচ্ছে কেন? তবে কি শুরুতে এই মামলাকে হালকা করে দেখানোর চেষ্টা হয়েছিল? গুরুত্ব দেওয়া হয়েছে শ্মশান ঘাটে তার আগে দুটি দেহ থাকা সত্ত্বেও স্থানীয় নেতা বিধায়কের উপস্থিতিতে সবচেয়ে আগে তার মৃতদেহটাকে সৎকার করিয়ে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স নষ্ট করে দেওয়ার এই গুরুত্বটা দেওয়া হয়েছে। গুরুত্ব সহকারে তারা স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে প্রমাণ লোপ করে দিয়েছেন। কেন রাজ্য সরকার গোটা ব্যাপারটা নিজেরা ধামাচাপা দেওয়ার মতন করে চেষ্টা করলো, পুলিশ টুলিশ সহ? অপরাধে কি বড় বড় মাথারা যুক্ত, সেই কারণে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? এবং সেই কারণে কি গোটা ব্যাপারটাকে হাসাপ করার জন্য অত্যন্ত হালকাভাবে দেখার প্রচেষ্টা? যতজন শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশ একসঙ্গে সব সলভ হয়ে গেছে এবং দোষী লোকজন সব চিহ্নিত হয়ে গেছে, সিবিআই অ্যাকশনটা নিচ্ছে না কেন? সিবিআই যদি মনে করে তদন্তের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ক্ষতিগ্রস্ত করার জুরিসডিকশন কার? তা সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুধু মামলা রুজু বা তদন্ত নিয়েই নয়, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের পরই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া নিয়েও কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, ইস্তফা দেওয়ার পরই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? এর আগে কলকাতা হাইকোর্টও রাজ্য সরকারের আইনজীবীকে কড়া ভাষায় বলেছিল, আপনারা এভাবে সন্দীপ ঘোষকে পুরস্কৃত করতে পারেন না। সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা বেসিক প্রশ্ন এখানে তুলব। কুণালদা প্রায় বামেদের আক্রমণ করেন রশিদ খানের মামলা বলে। সেই রশিদ খানের মামলা আমরা কি দেখতাম, যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, আইনের তরফ থেকে বলাই রায় অন্যান্য যেতেন, ঠিক আছে। সুজিত সান্যাল, দুঁদে কলকাতা পুলিশের অফিসার, সমীর গাঙ্গুলি, সমীরদার সঙ্গে বহু অনুষ্ঠান এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন আপনারা দেখেছেন। সমীরদা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। গৌতম মোহন চক্রবর্তী তখন কমিশনার নয়, ডিসিডিডি, তারা সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে থাকতেন যে রশিদ খান মামলায় ওই বলাই রায়দের পাশে, সুপ্রিম কোর্টের যারা আইনজীবী দাঁড়াতেন এই রাজ্যের মানুষ নন তাদের পাশে, প্রতি মুহূর্তে তথ্য জোগান করার জন্য।
প্রতি মুহূর্তে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের যখন প্রশ্ন করতেন পাশ থেকে তথ্য জুগিয়ে দিতেন হয় সুজিত সান্যাল, হয় সমীর গাঙ্গুলি, অথবা স্বয়ং গৌতম মোহন চক্রবর্তী ডিসিডিডি। কলকাতা থেকে উড়ে দিল্লি চলে যেতেন শুধুমাত্র যাতে কেসটা সলিড হয়। আজকে আমরা কি দেখলাম, সিবিআইয়ের পার্টে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর, মাননীয় বিচারপতিরা প্রশ্ন করলেন যে সিবিআইয়ের তরফে কে আছেন, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হলো সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর, তিনি বিচারপতিদের দু একটা কোয়ারির উত্তর সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেন অ্যান্ড দেয়ার দিলেন। অথচ আমরা দেখলাম বেশ অনেকক্ষণ ধরে কপিল সিব্বাল শুধু তথ্য হাতড়ে গেলেন। আমি বিস্মিত, তার কারণ লালবাজার, আমি শতরূপের কাছে আসব, 5টার সময় সাংবাদিকদের যে অনায়াসে পরপর টাইম লাইন দিয়ে গেল, সেই এক পাতার একটা A4 সাইজের কাগজ যদি যে কপিল সিব্বালের কাছে থাকতো তাহলে তিনি জবাব দিতে পারতেন। তিনি জবাব দিতে পারলেন না পারলেন সেটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে যে বেসিক প্রশ্নগুলো মাননীয় বিচারপতিরা করলেন এবং জবাব পেলেন না, জানেন পরবর্তী শুনানিতে ঠেলে দেওয়া হলো। এবং পরবর্তী শুনানির তারিখটা কি, 5 সেপ্টেম্বর। অর্থাৎ 5ই সেপ্টেম্বর যারা গোটা দেশ জুড়ে নাকি হই হই করে চাইছেন, সাধারণ মানুষ সবাই চাইছে যে দ্রুত বিচার হোক, দ্রুত শাস্তি পাক, পরবর্তী শুনানি 5 সেপ্টেম্বর। এই বেসিক উত্তরটাগুলোর জন্য মাননীয় বিচারপতিদের 5ই সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে। আমি বলছি কেন? না সুমনদা, একটা কথা বলি, এই যে এত বিভ্রান্তি ছড়ানো, এইসব তথ্যের বিকৃতি হচ্ছে না, তুমি যে প্রশ্নটা আমায় করলে, এখন বাজে 8:44, একটু আগে কুণাল ঘোষ 7:23-এর সময় খুব সম্ভবত এবিপি আনন্দ স্টুডিওর বাইরেই চা বিস্কুট খেতে খেতে টুইট করেছেন, তদন্ত নথিভুক্তিতে পুলিশের ভূমিকার টাইমলাইন নিয়ে যে অভিযোগ করা হচ্ছিল তা নিয়ে শার্লক হোমসেরা যে উত্তেজনা ছড়াচ্ছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে তার নথিসহ ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। তোমরা যে কপিল সিব্বলের সাথে 3জন জাস্টিসের যে অল্টারকেশন দেখালে, সন্তুষ্টি দেখালো? জাস্টিসরা বলছেন যে আপনারা চূড়ান্ত বিরক্ত বলছেন, দায়িত্বশীল কোনো পুলিশ অফিসারকে আনবেন। এবং তৃণমূল কংগ্রেসের মুখপত্ররা এই মিথ্যা ছড়াচ্ছেন সুপ্রিম কোর্টের নাম করে, যে সুপ্রিম কোর্ট নাকি তদন্তে বা সরকারের উত্তরে নাকি হেভি সন্তুষ্ট। আমরা পরিষ্কার বুঝতে পারছি এই যে প্রথম দিন থেকে এই যে তথ্য প্রমাণ যে কোনো কথা বলছে, শার্লক হোমস, মিতিন মাসি এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন, সত্যিকারের মিথ্যে কথা কারা ছড়াচ্ছে, দায়িত্ব নিয়ে ছড়াচ্ছে। কতগুলো কথা বলি সুমনদা, তুমি যে কথাটা বলছো একথা ঠিক, যে প্রশ্ন স্টুডিওয় উঠেছে বিভিন্ন চ্যানেলের, যে প্রশ্ন বাংলার মানুষ রাস্তায় দাঁড়িয়ে করেছেন, এর আগের দিন হাইকোর্ট করেছে, সেই প্রশ্ন গতকাল এবং মানে এর আগের দিন এবং আজকেও সুপ্রিম কোর্ট করলো। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা প্রশ্ন করছি, কোর্ট কি খালি প্রশ্ন করবে নাকি সরকারকে ঘাট ধরে উত্তর দেওয়া হবে? না, আমরা কোথায় যাই বলো তো? একদিন ক্লান্ত হয়ে যারা তদন্ত করবে তারা তদন্তই করে যাবে আর বলবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, নাকি তারা ধরবে নাকি? দেখো সুমনদা, তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে এটা খালি একটা মামলা বলে নয়, সারদা থেকে শুরু করে প্রতিটা মামলায় সিবিআইয়ের একটাই যুক্তি, তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। অথচ রাজীব কুমার থেকে শুরু করে একটা লোক যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, কাউকে আজকে পর্যন্ত কোনো মামলায় সিবিআই কোনো ব্যবস্থা নিল না। সুতরাং এই এক গল্প আমরা শুনে যাবো। আমি কতগুলো কথা একটু বলার সুযোগ চাই সুমনদা। আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি না, যদি এইরকম হয়ে থাকে যে আদালত খালি বলে যাবে এই প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন উঠছে, হ্যান প্রশ্ন উঠছে, ত্যান প্রশ্ন উঠছে, তারপর একটা সময় ক্লান্ত হয়ে প্রশ্ন করা বন্ধ করে দেবে, সরকারকে আর উত্তর দিতে হবে না, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে বলো, একটা লোক তার মুখ্যমন্ত্রীর সাথে কি এমন বোঝাপড়া থাকতে পারে যে এইভাবে ঘৃণিত হওয়ার পরে সে 10 দিনে 3টে সরকারি পোস্টিং পেয়ে যায়? সন্দীপ ঘোষ, কি সম্পর্ক আছে তার মুখ্যমন্ত্রীর সঙ্গে? এবং দেখো আজকে যেগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে, পাশাপাশি দুটো টাইমলাইনকে রাখতে হবে সুমনদা। একদিকে যখন পুলিশ একটা প্রথমে হাসপাতালের ডাক্তারবাবুরা একটা মৃতদেহকে পেলেন, যাতে একাধিক আঘাতের চিহ্ন, তাকে অবচেতন অজ্ঞান বললেন, তাকে আনকনশিয়াস বললেন। প্রথম প্রশ্ন হবে যে আনকনশিয়াস অবস্থা থেকে মৃত্যু কখন হলো? আনকনশিয়াস ছিল, আচ্ছা, তার জ্ঞান ফেরানোর জন্য এই ডাক্তারবাবুরা কি করেছে? আমি সেই কথাগুলোই বলছি। যখন এইটা হচ্ছে, তারপর জিডি করতে দেরি হচ্ছে, তারপর এফআইআর করতে আরো দেরি হচ্ছে, বাড়িতে ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। যখন এই ঘটনা ঘটছে, তখন কিন্তু পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে, বাড়ির লোককে তালা থানায় বসিয়ে রেখে বডিকে সোদপুর পাঠিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এমএলএ এসে আরজি করের প্রিন্সিপালের ঘরে বসে আছে, ওখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মেয়েটির বাড়িতে পৌঁছে যাচ্ছে, তড়িঘড়ি করে বডি নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন কথাটা বলছি সুমনদা? আনিস খানকে খুন করার পরে যখন এরকম পোস্টমর্টম করা হয়েছিল এবং বডিকে তারপর কবর দেওয়া হয়েছিল, কোর্টের নির্দেশে বডিকে 7 দিন পরে কবর থেকে বার করে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম করে দেখা যায় আগের পোস্টমর্টম মিথ্যে ছিল। এবার আমি কথাটা কেন বলছি সুমনদা? খুব ছোট, আমি বলছি সিবিআইয়ের এই রাজ্যের যদি কেসের তালিকা করো, দেখবে মেডিকেলের শিশু বদল একটা বড় কেস আমি কভার করেছিলাম, হ্যাঁ একদম।
তারপরে উল্টোডাঙ্গার যে রেল স্টেশন সেখান থেকে সোজা যে কবরস্থান আছে সেখান থেকে দ্বিতীয়বার তুলে সেই ছবি, মানে সেটা আবার আমার এক্সক্লুসিভ ছিল। হ্যাঁ, তো আমি বলছি যে এই দ্বিতীয়বার পোস্টমর্টম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আমি একটা কথা বলি সুমনদা, আনিস খান ধর্মে মুসলমান ছিল, তার মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল বলে এই সুযোগটা ছিল 7 দিন পরে কোর্টের নির্দেশে কবর থেকে বডিটাকে বার করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে ফেলা। এক্ষেত্রে বডিকে পুড়িয়ে দেওয়া হলো, দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো সুযোগ আর থাকবে না। এইটা জেনে তড়িঘড়ি করে একদিকে বাবা মাকে টালা থানায় বসিয়ে রেখে প্রসেসটাকে ডিলে করে এফআইআরটাকে 12 ঘন্টা পিছিয়ে দিয়ে অপরদিকে মেয়েটার বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনো রকম কোনো সুযোগ, কোনো রকম কোনো সম্ভাবনা না থাকে। আজকে আমরা কোর্টে কি দেখছি সুমন দা, এত কিছুর পরে এরকম নির্লজ্জ একটা গভর্নমেন্ট হতে পারে? এত কিছুর পরে যখন আদালতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষের উকিলগুলো 21টা উকিল দাঁড়িয়ে আমাদের টাকায় ওখানে দাঁড়িয়ে তোতলাচ্ছে, কোনো উত্তর দিতে পারছে না। সেই সময় এই কপিল সিব্বলরাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আদালতের চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো রকমভাবে বাংলায় যে এখন বিক্ষোভ প্রতিবাদ সেইগুলোকে আটকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা গাইডলাইন বার করে আনা যায়। এত বড় নির্লজ্জ এরা হতে পারে? এত কিছুর পরে চালিয়ে যাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বলবে, একটা সেন্টেন্স খালি বলে দিই, আমার কথাটা তাহলে শেষ হয়ে যাবে। দেখো, এই সেম পুলিশ সুমনদা সন্দেশখালীর ঘটনায় নিরাপদ সর্দারকে আগে অ্যারেস্ট করে নিল, তারপরে তার নামে এফআইআর হলো। আর এক্ষেত্রে মেয়েটার ডেড বডি পাওয়া যাচ্ছে, ছলে বলে কৌশলে পুড়িয়ে দিচ্ছে, তারপরে এফআইআর রেজিস্টার করছে। কলকাতা হাইকোর্ট নিরাপদ সর্দারের কথা বলেছিলেন 19 দিন যারা আপনাকে জেলে পুরে রাখলো তাদেরই জেলে থাকার কথা। এবারে আরেকটা খুব বিষয় যেটা, সেটা হচ্ছে কি আজকে রাজ্য সরকার তরফ থেকে বিষয়টা ওর বাবার উপরে ঠেলে দেওয়া হয়েছে, ভিক্টিমের বাবার উপরে, যে উনি এফআইআর করতে দেরি করেছেন, এই ধরনের একটা সাবমিশন। আগের দিন যখন জাস্টিস চন্দ্রচূড় প্রথম দিন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে প্রশ্ন করছেন যে কেন পরিবারকে বলা হয়েছিল আপনার মেয়ে সুইসাইড করেছে, কপিল সিব্বল দাঁড়িয়ে বলছে নট ট্রু মিলর, নট ট্রু। মেয়েটার বাবা মিথ্যা কথা বলছে। পশ্চিমবঙ্গ সরকার আমাদের ট্যাক্সের টাকায় উকিল পাঠিয়ে সুপ্রিম কোর্টে বলছে যে মেয়েটির বাবা মা মিথ্যাবাদী আর মমতা বন্দ্যোপাধ্যায় সত্যবাদী। এটা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট তো প্রথমেই বলেছে এটা নিয়ে রাজনৈতিক কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, এটাই তো ভায়োলেটেড হচ্ছে। তাহলে বলছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় রামবাম ভাঙচুর করেছে? সুপ্রিম কোর্ট আজ পরিষ্কার এইটা ডাইরেকশন দিয়েছেন, গোটা ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনীতি করা যাবে না, রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়া যাবে না। খালি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতে পারবেন, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। তার আগে হয়েছে বলে তার জবাব দিয়েছেন, এখন করবেন না। আমি যে কথাটা বলি, আমি তার বিচার চাইছি। আরে এই বিচার পশ্চিমবঙ্গের অতীতে এবং ভারতবর্ষের অন্য রাজ্যে সমানে দিনে 90টা ধর্ষণ চলছে দেশে এখন, দিনে 90টা। আচ্ছা, এবার আমরা কেউ কোনোটা ডিফেন্ড করছি না, কিন্তু ইস্যু ভিত্তিতে জেগে উঠলে অসুবিধা হয়। একটা হচ্ছে আজকে তো এটাও হয়েছে যে যতগুলো আমরা কোনো একটা খবর, কোনো একটা মানে ফেক নিউজ ছড়িয়ে যাওয়া, সেটা নিয়ে সওয়াল, এই আজকে যে পোস্টমর্টেম নিয়ে কথা হচ্ছে, ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টেম হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে, সেটা সিবিআই এর হাতে গেছে, তার বেসিসে তদন্ত হবে। আজ পর্যন্ত বলা হয়েছে কোয়েশ্চেন করেছে, কিন্তু কোয়েশ্চেনের উত্তরে যখন বলেছেন এবং সেটা যখন একটা কনক্লুসিভ চেহারায় বেরিয়েছে, এবং এতক্ষণ যেটা আলোচনা হচ্ছিল, আজকে তো পুলিশ কর্তা ছিলেন, আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম অনুষ্ঠানের প্রথমবার হয়েছিল এবং সেটা একটা জাল পোস্টমর্টম ছিল। মমতা ব্যানার্জি পারেন মানুষকে খুন করিয়ে তারপর জাল পোস্টমর্টম করাতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্য এর আগে প্রমাণ করেছেন, সেই কারণে আজকে এতগুলো কথা উঠছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের মন্তব্য হয় একটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে কারা আমি জাস্টিস চাইছে আর রাজনীতি করছে যুক্তি দিয়ে একদম এখানে দাঁড়িয়ে জানতে হবে যে প্রশ্নটা হচ্ছে যে জাস্টিস চাইছে কারা, সত্যি জাস্টিস চাইছে কারা, রাজনীতি করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কনস্টপ বলেছে যে আরেকবার রিপিট করো। আবার বলছি 10 লাখ টাকা দিচ্ছে। এক মিনিট, এবার এতে এক মিনিট প্রভাবিত করছে, আর শেষ করতে দাও। তোমার চেঁচানিটা তো চেঁচিয়ে নিয়েছো। এই যে 10 লাখ টাকা রেট বেঁধে দেয়া যেগুলো ঘুরছে, সেন্ট্রাল গাইডলাইন সুমন, এই ধরনের কেসে প্রাণহানি হলে মিনিমাম 5 লাখ, সর্বোচ্চ 10 লাখ। এটা রাজ্যের কর্তব্য অফার করা। নেবেন না নেবেন, এটা কোন স্টেজে?
কোন স্টেজে? যেখানে ধর্ষণ স্টেজে, ধর্ষণ কোন হলে? কিন্তু আমার খারাপ লাগা এইটা যে মৃত্যু, ধর্ষণ, এইরকম একটা মানে অমূল্য প্রাণ পৃথিবী থেকে চলে যাওয়ার পর টাকার অঙ্কে এই তর্কটা আমি অ্যালাউ করতে পারি না। কিন্তু কুণালদা এর আগে একটা বাক্য বললেন, সেটা হচ্ছে বিচার কারা চাইছে। আমি বলছি সব থেকে বেশি বিচার কারা চাইছে জানেন? আমার আপনার এই স্টুডিওতে যারা আছে সবার থেকে, সেটা হচ্ছে ওই পরিবারটা যারা তিল তিল করে এই মেয়েটাকে গড়ে তুলেছিল। আমি বলছি সেই মা এবং বাবা আজকেও বলছেন, এবং যেটা বলছেন অনেক অংশ আছে, আমি দেখাবো এক্ষুনি, তারপর শুভময়দার কাছে আসবো। কিন্তু সেখানে একটা মারাত্মক কথা বলছেন যে মেয়ের একটি ফোন ছিল, বাবা মা মনে করছেন সেই ফোনের মধ্যে সমস্ত রহস্যের অনেকটা সমাধান করার মতো তথ্য থাকতে পারে। অথচ সিবিআই 13 তারিখ যাদের ওপর এই তদন্তভার ন্যস্ত হয়েছে, 14 তারিখ কেস ট্রান্সফার হয়ে গেছে, তারা তদন্ত শুরু করেছেন। অন্তত পরিবারের বক্তব্য যে এখনও পর্যন্ত সেই ফোনের লকটাই নাকি খুলতে পারেনি। আমাদের প্রশ্নটা অনেক বড়, সেটা হচ্ছে লকটা ফোনটার খোলা যায়নি নাকি রহস্যের লক খোলার কি সত্যি সত্যি চেষ্টা হচ্ছে? আমি বলছি এই প্রশ্ন আমি তুলতামই না যদি অন্য কেউ, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি অথবা কোনো এক্সপার্ট বলতেন। বাবা তারা বলছেন ফোনের লকটা খোলা যায়নি, তারা প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড, মিনিটও নয়, দিন গুনছেন কবে তারা সুবিচার পাবেন। আমার মনে হয় আলোচনার ঠিক এইখানে দাঁড়িয়ে সেই মা বাবার কথাটা শুনে নেওয়া উচিত। কি বলছেন তারা? কালকে রাজ্যপাল এসেছিলেন, কি কথা হলো? রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের যে সমস্ত যতটা সহযোগিতা করতে পারেন তত। আমরা বললাম কে দায়িত্ব নিয়েছে, কী নিয়েছে, এটা তো আমরা জানি না। আমরা সঠিক বিচার চাইছি, কিন্তু বিচার ব্যবস্থাতে এখনও কতটা এগোয়নি, সেটা তো কোনো রেজাল্ট এখনও তো বিচারে আসেনি। সেটা বলে ঠিক আছে আমি হস্তক্ষেপ করব, এটাই বললেন। আপনারা কিছু কথা বলেছেন, সেটা একেবারে বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে জানাবেন। কি বিষয় নিয়ে আলোচনা? এই বিষয় আমার মেয়ের বিচার নিয়েই কথাবার্তা হয়েছে। কিছু অভিযোগ করেছেন? না, এটা অভিযোগ করিনি আমরা অভিযোগ, আমরা কিছু বিষয়ে জানি না। আমরা তো ডিপার্টমেন্টকে সবসময় ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেই আসছি, আর কি করতে পারি, আমরা তো আর কিছু জানি না। কারণ যেখানে আমার মেয়েকে সুরক্ষিতভাবে পাঠিয়েছি আর কি, সেখানে তাদের কাছেই তো আমরা বিচার চাইব, তাদের কাছেই তো আমরা কিছু আশা করব যে তারা কিছু বলুক, কিন্তু তারা তো এখনও কিছু বলছে না। আজ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। গতকাল দেখা যাচ্ছে যে সবাইকে বদলি করে দেওয়া হয়েছে, আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হাসপাতালে, তারা যা ভালো বুঝছেন তাই করছেন। তারাও বিচারের জন্য যে লড়ছেন, এটাই তার একটা প্রমাণ পাচ্ছি আর কি। কিন্তু এত পরে, আপনারা তো অনেক আগে থেকে অভিযোগ করছিলেন। আমরা তো প্রথম দিন থেকেই ডিপার্টমেন্টকে দায়ী করে আসছি, কিন্তু তারা অনেক দিন পরে কি চিন্তাভাবনা করলেন সেটা তাদের বিষয়, পুরো এটা প্রশাসনের বিষয়। এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। প্রিন্সিপালকে টানা জেরা করা হচ্ছে, আপনি কি বলবেন? দেখুন, এগুলো যারা বিচার করছে তারা বলবে, আমরা কি করে বলবো? আমরা চাই কোনো রাজনীতির রং নয়, কে সিবিআই, কে সিআইডি, কে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমরা কিছুই বুঝি না। আমরা চাই মেয়ের যারা দোষী তারা যেন ধরা পড়ে দ্রুত এবং সঠিক বিচার হয়। 15 দিন হয়ে গেল আপনার মেয়ে নেই। 15 দিন, এই বৃহস্পতিবারই ঘর থেকে সে বেরিয়েছিল, আর ফিরে আসেনি। তার পড়াশোনা, তার ছোট থেকে বেড়ে ওঠা সব আমার কাছে। আমি ক্লাস 8-এর আগে টিচারই দিইনি, আমার হাতে আমার মেয়ে গড়ে উঠেছে। নিজেই পড়াতে? আমি একদম নিজেই। ছোট থেকে কি চিকিৎসা করার ইচ্ছা ছিল? একদম, আমার ইচ্ছা ছিল না, ওর ইচ্ছা। আরে ও এক চান্সেই ও মেডিকেলে চান্স পেয়ে গেছিল। সারাদিন পড়াশোনা নিয়ে? একদম, এখনো ছোটবেলা থেকে এখনো সারাদিন ওর পড়াশোনা, হবি ওর পড়াশোনা। কি আর কি ভালোবাসতো? পড়াশোনা ছাড়া আর কিছু। পড়াশোনা, মা বাবাকে ভীষণ ভালোবাসতো, মায়ের সাথে ঘেঁষে থাকতো, আর কি ওই মোবাইল একটু দেখতো, তাছাড়া ওর কোনো কোথাও যেত না। এত নামকরা হসপিটাল যেখানে ভর্তি হয়ে আমার মেয়ে, আমরা খুব খুশি হলাম, সেখানে অন ডিউটি আমার মেয়ে প্রাণটা চলে গেল। এটা আমরা মেনে নিতে পারছি না। ডিউটির চাপ ওগুলো চাপ নিতে অভ্যস্ত। 36 ঘন্টা ডিউটি করে এসেও আমার মেয়ে পেশেন্ট দেখতো, পেশেন্ট দেখে রাত্রে পড়াশোনা করতো, ওর কোনো সমস্যা হতো না। শেষবার ফোনে কখন কথা হয়েছিল? 11:15। ও অনলাইনে খাবার অর্ডার করেছিল। আমি বললাম কি এনেছিস খাবার? ও বললো ওই চিকেন ভর্তা, রুমালি রুটি, আরও অনেক কিছু বলেছিল। আমি বললাম গরম গরম খেয়ে নিস। ও বললো হ্যাঁ মা, তুমি খাও, বাপিকে খাবার দাও, বাপি যেন ওষুধ ঠিকঠাক খায়, আর ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। লাস্ট কথা। আর আমার মেয়ের সঙ্গে আমার কথা হয়নি। তড়িঘড়ি কি ওর দেহ সৎকারের ব্যাপার? হ্যাঁ, এটা তো একটা চাপ দেখতেই পাচ্ছিলাম, কারণ আমাদেরই
গাড়িটাকে মানে আমাদের ড্রাইভার জ্যাম ছিল যেহেতু আস্তে আস্তে চালাচ্ছিল, পুলিশ সেটাকে ঠেলে মানে 50 কিলোমিটার বেগে চালানোর চেষ্টা করছিল। এইরকম চালাচ্ছিল গাড়িটা আমাদের ঠেলে দিচ্ছিল মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আপনারা তো পিছিয়ে গেছিলেন। হ্যাঁ, তারপরে তো আমরা টালা থানাকে বললাম যে আমাদের ডেড বডি সঙ্গে একসঙ্গে যাও, ডেড বডি রিটার্ন আনো যেখানে থাকো। ওর ফোনটা কি পেয়েছে? হ্যাঁ, সিবিআই পেয়েছে, খুলতে পারেনি এখনো বলছে। হ্যাঁ, ফোন প্যাটার্নটা আমিও জানি না। আগের ফোনটা আমার দেওয়া ছিল ফিঙ্গারপ্রিন্ট, এটাতে আমার দেওয়া ছিল না, তো নতুন ফোন ছিল। ফোনের মধ্যে তো অনেক তথ্য ছিল, হয়তো ছিল, হয়তো বার হবে, আমরা জানি না। সিবিআই চেষ্টা করছে খোলা। যিনি ফোন করেছিলেন তিনি বলেছেন যে জানতেন না, তিনি আচমকাই বলেছিলেন যে আত্মহত্যা করেছেন। না, একটা ঘটনা হসপিটালে অন ডিউটি ডক্টরের সাথে ঘটে গেছে, ডিপার্টমেন্টের লোক তারা এরকম কথা বলে দেবে? জানবে না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এটাই আমার এর বিরুদ্ধেই আমরা তীব্র প্রতিবাদ প্রথম থেকে করে আসছি। এর জন্য আমরা প্রতিবাদ করেছি প্রথম থেকে। আপনাদের মেয়ে কখনো বলেছিল যে হাসপাতালে বাইরের লোকদের আনাগোনাই, সঞ্জয়দের মতো লোকদের? না না না, এইসব কথা বলতো। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরই মানে দলের অন্দরই এত ক্ষোভ উঠছে যে পুলিশের ভূমিকা, সেটা আপনারা কি দেখলেন? পুলিশ তো 4 দিন ধরে, আমরা তো দেখলাম যে তারপরে তো আমরা কোর্টের কাছে গেলাম যে ভালো এজেন্সি দিয়ে এটা তদন্ত করি। পুলিশ কাজই করেনি, পারছে না কি জানি না, কোনো মানে স্টেপই নেয়নি। পুলিশ ব্যবস্থা নিলে ভেতরের একটা খবর, ভেতরের লোক এতদিন ঠিক ধরা পড়তো, পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ধরা পড়েনি। হয়তো কিছু প্রমাণ নষ্ট হয়েছে, না হলে কেন এতদিন ধরা পড়ছে না এখন মনে হচ্ছে, আমরা জানি না। আরজি করে ভাঙচুরের ওটা এত বিশ্ববাসী প্রতিবাদ করছিল, হয়তো প্রতিবাদের ফোকাসটা নাড়িয়ে দেওয়ার জন্য ওটা হয়েছিল, আমি জানি না। আমরা চাই যারা জীবনে আর চাওয়ার কিছু নেই, আমাদের জীবন থেকে সবই হারিয়ে গেছে, আমরা দোষীরা এখন শাস্তি পেলে একটু আমাদের ক্ষতে বলে হবে, এই ছাড়া আর কি হবে? শুভমাদা, ঢেউয়ের মতো প্রশ্ন উঠছে, মা বাবার মনে এত প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে ওই তারিখ পে তারিখ, পরের শুনানির তারিখ 5 সেপ্টেম্বর। শুনবাবু, এই কত রকমের প্রশ্ন হতে পারে সেই কম্বিনেটোরিক্সের অঙ্ক একটু পরে আসছি। আপনার অনুষ্ঠানে এলে যেটা একটা মুশকিল হয়, গতকাল যখন বাড়িতে বসে দেখছিলাম তখনই আপনার প্রত্যেকটা অনুষ্ঠানের সময় না আমাদের মনের যে রাগ ক্ষোভগুলো থাকে, যে ভাষায় আমরা সত্যিকারের কথা বলি, সেই ভাষাগুলো আপনার স্টুডিওতে এসে বলা যায় না। ওই জন্যে সেটাকে একটা মলাট দিতে হয়। মলাট দিয়ে কীরকম বলতে হয় যে ব্যোমকেশ, ফেলুদা, স্বপন কুমার, জয়ন্ত, অজিত এরা না গোয়েন্দা নয়, গোয়েন্দাকে টেনিদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, এইভাবে ভাবতে হয়, যেরকমভাবে বিষয়টা চলছে আর কি। যেমন ধরুন তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের বক্তব্যগুলো প্রকাশ করছে, সেখানে বারবার যে আলোচনাগুলো আমাদের সামনে আসছে সেটা হচ্ছে, সত্যি তো পরীক্ষায় একটা রেজাল্ট এনেছি অঙ্কে 13, সত্যিই তো বাবা আমি সত্যি অঙ্ক করিনি, বাবা ধমকাচ্ছে আমি তো অঙ্ক করিনি বাবা, আমার তো সত্যিই পড়াশোনা করা হয়নি, সন্ধেবেলা ফুটবল খেলে এসছি বাবা, তারপর পরীক্ষার আগেও পড়িনি বাবা, পরীক্ষার দিন গিয়ে খাতায় কিচ্ছু লিখিনি বাবা। তারপর কিন্তু তা বলে কি পরীক্ষকের মোটামুটি 13 থেকে ওটা 37 করে দেওয়া উচিত ছিল না? এই যে আর্গুমেন্টটা ক্রমাগত চলছে। সিবিআই কি বলছে? অপরাধের জায়গার চরিত্র বদল হচ্ছে। আচ্ছা, অপরাধ কি রাজনৈতিক নেতা যাদের মাঝরাতে ফুটপাত বদল হয়? অপরাধ নিজে নিজে চরিত্র বদল করতে পারে অপরাধের জায়গা কখনো? তাহলে অপরাধের জায়গার চরিত্র বদল কেউ করেছেন, এবং আমাদের কেন্দ্র এবং রাজ্য দুটোই তো শাসক, শাসকের চেহারা সব সময় একই রকম। সেই চেহারায় দুজন মিলে এমন একটা ব্যবস্থা করেছেন যাতে অপরাধের জায়গার চরিত্র বদলটাও কতটা হয়েছে বা কিভাবে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এবার এখানে তৃণমূলের আধিপত্যবাদের প্রকাশটা দেখুন। কোন জায়গায় আধিপত্যবাদ? 21টা উকিল নামিয়ে দিলাম, 21টা। ভাবুন তো, একটা লিস্ট আসছে, 21 জন উকিল ওখানে নামানো হয়েছে, তারা রাজ্য সরকারের কি প্রোটেক্ট করতে যাচ্ছে? আজকে চিঠি লিখছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, যিনি পড়ছেন তিনি চোখ তুলে কথা বলতে পারছেন না, ওইখানে দেখে দেখে পড়ছেন, তার চোখ তুলে কথা বলার সাহস নেই, সেটা তার নিজের কথা নয়, লোকে হাসছে ওই চিঠিগুলোর কথা দেখে। সত্য সন্ধান এত তাড়াতাড়ি হয়? 15 দিন ফাস্ট ট্র্যাক কোর্ট, উচ্চতম ন্যায়ালয় মানুষের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করছে, যেটা করার চেষ্টা করছেন কুণালদা, মানুষের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করছেন। স্বাভাবিক, যারা ক্ষমতায় আছেন রাষ্ট্র ব্যবস্থায় ক্ষোভ প্রশমন করার চেষ্টা করতে হবে। আমাদের একটু রেজলিউট হওয়া দরকার, আমাদের মাথায় রাখা দরকার এই বাবা মার যেমন দুঃখটা কাটবে না, আমরা 7-8 দিন পর যেন দুঃখটা না ভুলে যাই। এই জায়গাটায় যেটা শেষ হচ্ছে, কে ফোন করেছিল, কোনটা গোপন রাখা হয়েছে, হাসপাতালের কেউ কি না, এইখানে সুবিধেটা কি? ধরুন 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের না মাত্র 3টে করে উত্তর আছে, তাহলে মোট কতগুলো অপশান হয়? 3 গুণ 3 গুণ 3 করে 10 বার গুণ 59,049 খানা।
রাজনৈতিক নেতা, রাষ্ট্র ব্যবস্থা, এই যে হাজার হাজার প্রশ্নের মধ্যে আমাদেরকে গুলিয়ে রাখবেন। আমরা বাড়ির থেকে যখন এই অনুষ্ঠান দেখব, বাড়িতে আমাদের ভাষায় কথা বলবো, এখানে এসে ভদ্রভাবে কথা বলবো। সুমন, একটাই পয়েন্ট যেটা সৌম্যদা বলেছেন, এত কাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি এবং কাউকে ডিফেন্ড করার চেষ্টা করছে না। সুপ্রিম কোর্ট একটা মামলা করেছেন, সেখানে রাজ্য সরকারেরও বক্তব্য বা কলকাতা পুলিশের বক্তব্য জানানো প্রয়োজন। সেই জায়গায় অকারণ যাতে রাজ্য সরকার তো অমুককে বাঁচাতে, একজনই তো অ্যারেস্ট হয়েছে, সেটা তো করেনি না। এক মিনিট শোনো, এই গল্পগুলো না নেক্সট হিয়ারিং এর পর ক্লিয়ার হয়ে যাবে। এবার দাঁড়াও না, আজকে কোনো কনক্লুশন দেয়নি, কোনো কনক্লুশন দেয়নি। এটা অন রেকর্ড আমি বলেছি, কনক্লুশন দিয়েছে সেটা বলিনি, আমি বলেছি অন রেকর্ড। আমার এই যে বক্তব্য যে একজনকে সুমন ধরেছে, একজনকে, সেটাও কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই কাস্টডিতে রয়েছে, পুলিশকে ধরে আগামীকাল হসপিটালের ভেতরে কাউকে ধরে, হ্যাঁ যাকে ধরেছে সে কে? সিভিক পুলিশ। হসপিটালের ভেতরে কাউকে ধরেনি। ঘটনার ভেতরে হসপিটালের ভেতরে লোক জড়িত না, আমি শিওর কেন হতে যাব? আমি একটা কথা শুধু বলেছি যে আনকনশিয়াস। হসপিটালের ভেতরে কাউকে ইনভেস্টিগেশন করেছে, হসপিটালের ভেতরে কাউকে ইনভেস্টিগেশন করেছে, করার কথা কেন? কলকাতা পুলিশের মাঝে শব্দ না মেনে নিচ্ছি আপনার কথা। সিবিআই ট্রান্সফার করে যারা হসপিটালের ভেতরে কথাটা ঘুরিও না, যে পুলিশ হসপিটাল থেকে ইনফরমেশন গেছিল যে আনকনসিয়াস বডি, একটা কথা আপনি বলুন, অ্যাডমিটেডলি হসপিটাল থেকে ইনফরমেশন গেছিল আনকনসিয়াস বডি। এই তর্কটাই তো না, আমি এটা বলছি, যদি সেটা গিয়ে থাকে তাহলে যে যদি এটা হয়ে থাকে, এটা তাহলে তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। এটা নিঃসন্দেহে সত্যি কথা। আমি যদি ইনফরমেশন দিই তাহলে আমাকে আগে জিজ্ঞাসা করতে হবে। যখন এরকম কোনো অপরাধ হয়, ক্ষতিপূরণ সরকার দিতে পারে, অফার করতে পারে। যদিও এক্ষেত্রে ওনার অফার করার ধরনটা অত্যন্ত কুৎসিত ছিল, দরকার পরিবারটাকে 10 লাখ টাকা দিয়ে দিতেই পারি। এক সেকেন্ড নেহার মানু ধর্ষণ মাঝখানে বলিনি, মাঝখানে তো বলিনি, এটা করবেন না। আমি আপনার মাঝখানে বলিনি, আপনারা করবেন না, কথা বলবেন না। বিক্রম, এক সেকেন্ড। দ্য প্রাইমারি ফান্ডামেন্টাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। আমি বলছি কথা বলছি, হসপিটাল আরে এই করে সময় কেন নষ্ট করছেন? আনকনসিয়াস বডি পুলিশ তাকে আগে জিজ্ঞাসা করবে না। আরে ভাই আগে জিজ্ঞাসা করবে না। কিন্তু সিবিআই সিবিআই তো পড়ে আছে, পুলিশ একেবারে পরিষ্কার হলো। যদি কোথাও আচ্ছা আমরা আবার যাব, তাহলে সেটা বলে নিতে পারি। একজন এফআইআর দিলে যদি কোনো ফাঁক থাকে, আরে ভাই কারোর কথা শোনা যাচ্ছে না। 17 পরে পুনালদা একটা পয়েন্ট একেবারে পরিষ্কার বিক্রম তুলেছে, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ যে 4 দিন অথবা 4.5 দিন পেল, তাদের একবারও মনে হলো না যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ডাকার প্রয়োজন অথবা তার বয়ান রেকর্ড করার প্রয়োজন। এ তো বেসিক। তার হাসপাতালে একজন অন ডিউটি চিকিৎসকের আমরা কি সিডিটা কেউ দেখেছি, আমরা কি জানি না? পরিস্থিতি একটু শান্ত হোক। হ্যাঁ, এরা মাঝখানে যদি কথা বলে কোর্টে দাঁড়িয়ে এটা এই বিভ্রান্তি একবারও বলেছি ডাকা হয়েছে, এটা বিভ্রান্তি একবারও বলা হয়েছে। এই কথা বলছি না, সিডি দেখেছে কিনা? আরে এই কথা বলছি আমি আসবো কুণালদার কাছেই আসবো। তার আগে দেখাবো যে কোর্টের আজকে সুপ্রিম কোর্টের ভূমিকা। একদিকে পরিষ্কার ডাক্তারদের কাজে ফিরতে বললেন মাননীয় প্রধান বিচারপতি, এবং আজকে আরজি করে কার্যভার গ্রহণ করলো সিআইএসএফ। একদম পাশাপাশি দেখাবো। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মোতায়েন হলো আধা সেনা, অন্যদিকে এদিনই দেশের প্রধান বিচারপতি নির্দেশ দিলেন কর্মবিরতির জন্য আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সর্বোচ্চ আদালতে ওঠে আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তার প্রসঙ্গ। তাদের আইনজীবী অভিযোগ করেন আরজিকর মেডিকেলের হস্টেলে থাকা জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের নিশানা করা হচ্ছে। হস্টেলে প্রায় 70 জন ইন্টার্ন থাকেন, তারা আতঙ্কিত। আদালত জানতে চায় কারা নিশানা করছেন। চিকিৎসকদের আইনজীবী জানান হাসপাতালের প্রশাসনিক লোকজন। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল বলেন যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলি জানান আন্দোলনকারীরা, বিষয়টি গোপন রাখা হবে। সিআইএসএফকে দিয়ে আন্দোলনকারীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তুষার মেহতা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিনই আরজিকর মেডিকেল কলেজে পৌঁছে গেল 2 কোম্পানি আধা সামরিক বাহিনী। হাসপাতালের মেইন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের।
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে আমরা রয়েছি। এই মুহূর্তে দু কোম্পানি সিআইএসএফ তারা কিন্তু আরজিকর হাসপাতালে এসে গেছেন। আজকে সকাল থেকেই সিআইএসএফ অফিসিয়ালসদের এখানে আসতে দেখা যায়। গতকাল সিআইএসএফ এর এডিজি তিনি লালবাজারে মিটিং করেন। মূলত সিআইএসএফ এর দু কোম্পানি ফোর্স তারা এখানে আজকে সকাল থেকে ডিপ্লয়েড থাকবে। গতকালই লালবাজারে মিটিংয়ের পর সিআইএসএফ অফিসিয়ালসরা কলকাতার পুলিশ কমিশনার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার তাদেরকে জানিয়ে দেন। বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের সিআইএসএফ এর শীর্ষ আধিকারিকরা আরজিকর মেডিকেলে আসেন। हमें जो आदेश मिला था हमने डिप्लॉयमेंट कर दिया और हम कलकत्ता पुलिस के साथ में मिलकर ड्यूटी कर रहे हैं। फोर्सेस के आने से वी होप कि डर चला जाना चाहिए, इसी के लिए हम लोग को भेजा गया है। বয়েজ ও লেডিস হস্টেল সহ 25টি জায়গায় মোতায়েন থাকছে আধা সেনা। মূল গেটে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 4 জন জওয়ান। এছাড়াও থাকছে 6 জনের কিউআরটি টিম। সব মিলিয়ে একদিনে 3 শিফটে 185 জন আধা সেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে হাসপাতালের বিভিন্ন গেটে মেটাল ডিটেক্টর বসানোর চিন্তা ভাবনা করছে সিআইএসএফ। সিআইএসএফ এসছে, এটাকে আমরা ওয়েলকাম জানাই। সাথে সাথে এটাও বলতে যত দ্রুত সম্ভব আমাদেরকে জাস্টিস দিন। যেটা আমরা দেখছি যে এর পেছনে একটা বড় চক্র থাকতে পারে, সেই চক্রটাকে হদিশ করা উচিত, সেই চক্রটাকে ভাঙা উচিত। সেটা শুধু তো সিআইএসএফ এক্সটার্নাল ডিপ্লয় করে তো এই চক্রর ভাঙার জায়গাটাতে আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, সেটাই আমাদের ডাক্তারের সমাজ আজকে সেটা নিয়ে আমরা বেশি ভাবিত আর কি। এদিন আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আশ্বাসের পরই 11 দিনের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি এইমসের জুনিয়র চিকিৎসকদের সংগঠন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এদিকে 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন সেই প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, আদালত যেন আন্দোলনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী সিব্বল শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ তোলেন। পাল্টা সলিসিটর জেনারেল উদয়ন কুহর হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে আনেন। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। কি হবে 27 তারিখ, সেদিকেই নজর সবার। আবির দত্ত, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও ঝিলাম কনঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, যে কথাটা তখন বলা হচ্ছিল যে ক্ষতিপূরণ দিতে হবে ভিকটিমের পরিবারকে, কিন্তু ক্ষতিপূরণটা কি সেই ভিকটিম পরিবারের ক্ষতিকে পূরণ করার জন্য, নাকি সরকারের রাজনৈতিক ক্ষতিকে পূরণ করার জন্য ব্যবহার করা হয়? কেন কথাটা বলছি, যে আনিস খানের কথাটা আসলো। আনিস খানের বাবা এই তথ্য আমাদের সামনে এনেছিলেন, সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন, যে মাঝরাত্রির বেলা একটি নিউজ চ্যানেলের মালিককে মুখ্যমন্ত্রী ওদের বাড়ি পাঠিয়েছিলেন এইটা বলার জন্য যে এত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং আপনার আর এক ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, বিক্ষোভ দেখাবেন না, ঘটনাটা চেপে যান। আনিস খানের বাবা এটা তারপর প্রকাশ করেছিলেন এবং সেই নিউজ চ্যানেলের মালিক এখন জেলে আছেন, তিনি এটা স্বীকারও করেছিলেন। সুতরাং এইটা হচ্ছে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিপূরণের রাজনীতিকে নিয়ে প্রশ্ন। এটা ক্ষতিপূরণের রাজনীতি বলে নয়, যে পরিবারগুলোর এত ক্ষতি হয়, কারোর প্রাণ যায়, কারোর শারীরিক ক্ষতি ইত্যাদি, তার একটা কমন গাইডলাইন আছে কোন স্টেজে কি কি তার ক্ষতিপূরণ। সেই গাইডলাইনে যেটা বলা আছে যে তাকে টাকা দিয়ে বলবেন যে ঘটনাটা চেপে যান, বিক্ষোভ দেখাবেন না, গাইডলাইনে বলা নেই তো, কিন্তু বলা হয়েছিল আনিস খানের বাবাকে তাই বলা হয়েছিল। এবং এটা আমি বলছি না, এটা আনিস খানের বাবা নিজে বলেছিলেন। আনিস খানের বাবা নিজে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা নিউজ চ্যানেলের মালিককে রাত্রির বেলা আমার বাড়িতে পাঠিয়ে আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা গাইডলাইনে আছে। ফুলবাগান থানায় না, এবার ফুলবাগান হাতিবাগান বলছে, ফুলবাগান থানায় মহিলাকে তুলে এনে, নেহার বানুকে তুলে এনে ধর্ষণ হয়েছিল এবং সেই ধর্ষণ তাকে চেপে যাওয়ার জন্য তারা প্রত্যেকে এখন জেল খাটছে, আর কামদুনির ধর্ষক এখন বাড়িতে বসে টিভিতে আপনাকে দেখছে। ও সকলের কথায় কথা বলে, আপনি প্রথম শুরু করলেন, আপনি আগেরবার আপনি শুরু করলেন, কিন্তু আপনি আজকের ঘটনাটাকে নিয়ে আজকের ঘটনাটার আপনি ব্যাখ্যাটা দিন, কেননা রাজ্যের মানুষ সত্যি সত্যি এটা বুঝে পাচ্ছে না। আপনি প্রেস কনফারেন্সে একরকম বলেন আর টিভি চ্যানেলে এসে অন্যরকম বলেন কেন? এবার নেহার বানু যখন বেরিয়ে ভেতরে এলেন, প্রথম সেখানে পৌঁছন শ্যামল চক্রবর্তী, সিপিএম এর মন্ত্রী ছিলেন। একেবারে মিথ্যে কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাবেন, চুপ করে শুনতে হবে। কোথায় লেখা আছে? সব কাগজে বেরিয়েছে। কোন কাগজে বেরিয়েছে? কোন কাগজে বেরিয়েছে? একদম বাজে কথা। এবং নেহার বানুর প্রত্যেকটা বেরিয়েছে। আমি বলছি যে একটা খারাপ উদাহরণ আরেকটা উদাহরণ সৃষ্টি করতে পারবে। আমি একদম খুব পরিষ্কার বলছি, এই নেহার বানুর সন্দীপ ঘোষের ব্যাপারটা, ওই যে যেটা বলছিল, আমি নেহার বানুর ঘটনা একেবারে কাগজ কি বলছে
আপনাদের সামনে রাখবো, কিন্তু এরপর যেটা রাখবো সেটা তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে প্রথম এই পলিগ্রাফ টেস্ট এই মামলায় হওয়ার কথা ছিল, ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। একেবারে দুটো মেরুর দুটো দাবি করছে সঞ্জয় রায়। কি দাবি করছে আপনাদের সামনে বহুবার এনেছি। কালকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শিয়ালদা কোর্টকে, সুপ্রিম কোর্টের নির্দেশ। অন্যদিকে সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেলের 4 জন চিকিৎসক পড়ুয়া, তাদেরও পলিগ্রাফ টেস্ট করাতে হবে, এই দাবি আজকে সিবিআই রাখলো। দেখুন, আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বৃহস্পতিবার শিয়ালদার এসিজেএমকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই যে আবেদন করেছে তা নিয়ে শুক্রবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তবে শুধু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই নয়, আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ঘটনার দিন রাতে যে 4 জন চিকিৎসক পড়ুয়া ছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আদালতে আবেদন করেছে সিবিআই। শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন বিচারক। কিন্তু পলিগ্রাফ টেস্ট আসলে কি, কিভাবে হয়, কি জানা যায় পলিগ্রাফ টেস্টের মাধ্যমে? There are 7 রিকগনাইজড আপনার আছে, ড্রাগস আছে, যে ড্রাগগুলো আপনার বডিতে ইনজেক্ট করা হয় এবং ইনজেক্ট করে আপনাকে টুইলাইট কন্ডিশনে নিয়ে আসে। টুইলাইট কন্ডিশন আনার পর কোশ্চেনিং করলে আপনি তখন বলতে শুরু করেন। এবং অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে যে এই যে ট্রুথ সিরাম টেস্ট আমরা খুব অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি। পলিগ্রাফ টেস্ট প্লাস নার্কোলাইসিস টেস্ট এর করা দরকার, তাহলে আপনারা দেখবেন নার্কোলাইসিস টেস্ট তো ব্রেক হতে বাধ্য। শেষ পর্যন্ত কবে হবে খুনের কিনারা? প্রকাশ সিনহা, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি পঙ্কজদার কাছে যাবো। পঙ্কজদা, এই পলিগ্রাফ টেস্ট আমি বলছি মাছ হাইট, সত্যির কাছে কি পৌঁছানো যাবে? যেখানে সিবিআই সুপ্রিম কোর্টে উঠে দাঁড়িয়েই বলছে প্রথম সাবমিশন হচ্ছে যে প্লেস অফ অকারেন্স ট্যাম্পার্ড হয়েছে। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, পলিগ্রাফ টেস্ট ইজ লাই ডিটেকশন টেস্ট, লাই ওকে হয়। এইবার আপনি লাই করছেন কিনা, মিথ্যা কথা বলছেন কিনা, সেই টেস্টের মাধ্যমে কতগুলো ফিজিওলজিক্যাল চেঞ্জ অকার করে। সেই ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখে আপনি বলতে পারবেন যে আপনার যে যার টেস্ট না হচ্ছে সে একদম সিটিয়ে আছে, সত্যি কথা বলছে না, চেপে যাওয়ার চেষ্টা করছে, এই ব্লাড প্রেশারটা এইভাবে। আমি বলছি একজন হার্ডকোর ক্রিমিনাল যে এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে পারে, আমি কলকাতা পুলিশের ভার্সন বলছি সঞ্জয় রায়, আমি বলছি তার নার্ভের ওপর জেনারেলি আমরা শুনেছি চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে, সেটা মানে ডিটেক্ট হবে কি? আমি আপনাকে বলছি ভেরি ডিফিকাল্ট টু অ্যাসার্টেন। এই জন্য বলছি যে কারণ আপনি দেখবেন যে ওর খেয়াল করে দেখবেন স্মরণীয় কালের মধ্যে আমি তো মনে করতে পারি না যে 25-30 বছরের মধ্যে কোনো ক্রিমিনাল কেসে প্রফেশনাল সাইকোলজিস্ট সাইকোঅ্যানালিস্ট এনে একটা ভিকটিমকে, একটা অ্যাসাইলেন্টকে তার টেস্ট করা হচ্ছে এবং ওর টেস্ট করার পরে যেটা সারফেসে এসছে, মিডিয়া সারফেসে, যে এ হচ্ছে মানে আপনার ব্রুটাল এবং হচ্ছে একেবারে পাশব প্রবৃত্তি এবং এর কোনো কিছু আর বাকি নেই। এ এতটা হার্ডকোর যে এ আপনার সব কিছু চেপে যেতে পারে এবং এর থেকে আপনি সত্যিটা অ্যাসার্টেন করা ভেরি ডিফিকাল্ট। এইটুকু একদম কলকাতা পুলিশের ভার্সন ছিল যে একেবারে শুরুতে সে অপরাধ স্বীকার করে নিয়েছে, বলে যে আমি খুন করেছি, আমায় ফাঁসি দিন। সিবিআইয়ের একটা সূত্রের বক্তব্য অবশ্য যে সে বলছে যে খুনের পরে নাকি সে ঘটনাস্থলে গেছে। আমি বলছি কোনটা পলিগ্রাফ টেস্ট কি বলতে পারে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন বিক্রম যেটার উত্তর দিতে পারবে, আদালতে পলিগ্রাফ টেস্ট কি গ্রাহ্য? আদালতে এই ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে এই ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট হবে, একটা কনসেন্ট নিতে হয়, ঠিক কথা, কনসেন্ট ইজ মাস্ট, কনসেন্ট ইজ মাস্ট। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে তার রেজাল্ট মানে আইনি ভিত্তি হিসেবে যেহেতু এই অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে এখানে আমার মনে হয় এসিজেএম কোর্ট শিয়ালদা এটা অ্যালাউ করে দেবে, কারণ সুপ্রিম কোর্টের একটা আলাদা পাওয়ার আছে, 142 অর্ডার পাওয়ার, আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 142-তে সুপ্রিম কোর্ট যখন এটা দিয়ে অ্যালাউ করে দিয়ে, যদি অন্য কোনো কোর্ট হতো বা ইয়ে হতো সেখানে, আমি বলছি তার রেজাল্ট সুপ্রিম কোর্ট তো অবশ্যই কোর্টের অনুমতি ছাড়াই করা যায় না, লাই ডিটেক্টর টেস্টও করা যায় না, কিন্তু আমি বলছি তার রেজাল্ট কি এভিডেন্স হিসেবে গ্রাহ্য? না, এটা ইনভেস্টিগেশনে কাজে দেবে। পুলিশ যে ইনভেস্টিগেশনটা করবে তার থেকে আগে তথ্যটা নিয়ে একটা তো পুলিশকে তো বা সিবিআইকে একটা গতি নিয়ে এগোতে হবে, যে কোন দিক থেকে সে এগোবে, সেইটা থেকে আগে ইনভেস্টিগেশনে বুঝতে হবে আরো কারা ছিল, কি ঘটনা ঘটেছে, কতজন ছিল, ডাইভার্ট করার চেষ্টা করছে, ইনভেস্টিগেশনের ওকে আগে বার করতে হবে, কতটা বা ডাইভার্ট করলেও কতটা ডাইভার্ট করার চেষ্টা করছে, সেই কনক্লুশনটাকে আগে পুলিশকে আসতে হবে, তারপরে এভিডেন্স তো পুলিশ বা সিবিআই যারা তদন্ত করছে তারা সেইভাবে প্রডিউস করবে, কিন্তু আগে ফার্স্ট এই জিনিসটা আগে কনক্লুশনে আসতে হবে স্পেসিফিক্যালি, যে টোটাল এই সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেসটা কি হয়েছে, পরপর ঘটনাগুলো কি হয়েছে, সেই ফ্যাক্টটাকে আগে
কনক্লুডিং জায়গায় সিবিআইকে কনফার্ম হতে হবে, তারপরে তো পরপর এভিডেন্স দেবে। আমাদের একজন নাগরিক হিসেবে যখন ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্টে দাঁড়িয়ে বলে যে পিওই ট্যাম্পার্ড হয়েছে, আমি বলছি কতটা ভরসা রাখা যায় এবং কতটা ভরসা রাখছেন, যেটার জন্য গোটা দেশ তাকিয়ে আছে যে বিচারটা আদালতের মাধ্যমেই তো আমাদের সামনে আসবে। সাধারণ মানুষ, মানে এটা বলতে খুব অস্বস্তি হয়েছে, সাধারণ মানুষ রাষ্ট্র ব্যবস্থার ওপর খুব একটা বিশ্বাস রাখতে পারছে না। তার কারণ হচ্ছে, সত্যি তো আমাদের মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দেখে মনে করিয়ে দিয়েছেন যে সংখ্যাটা 90 দিনে এমনটা কতই হয়। অনেকেই অনেক সময় অনেক আলোচনায় এরকম কথা বলে ফেলেছেন আর কি, সেটা হয়তো সেন্সিটিভিটির অভাব থেকে বলে ফেলেছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে মানুষের যে ক্ষোভটা তৈরি হয়েছে এবং যেটা একেবারেই রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত নয়, সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা পদে 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 প্রত্যেকটা জিনিস এমনভাবে করেছে সাধারণ মানুষের পছন্দ হয়নি। সাধারণ মানুষ যে বোকা নয় তার প্রমাণ কি? তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যে প্রশ্নগুলো তুলেছিল তারা আজকে ইউটিউবে যখন দেখতে পাচ্ছে তখন দেখছে তার বাইরে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। এমন নয় যে আজকে দেশের উচ্চতম ন্যায়ালয়ে এমন কোনো কথাবার্তা হলো, কপিল সিবাল কয়েকটা উত্তর দিতে পারলেন না, হয়তো অনেক কেসেই দিতে পারেন না প্রস্তুত হয়ে না গেলে, 21 জন সঙ্গে ছিলেন তারাও প্রিপেয়ার্ড ছিলেন না, কিন্তু মানুষ দেখলো রাষ্ট্রশক্তির সামনে উত্তরগুলো দেয়া গেল না এবং রাষ্ট্রশক্তিও যে কাজগুলো করছেন যেভাবে করছেন তাতে সাধারণ মানুষ কনভিন্স নয় বলেই তো দিনের পর দিন এখনো মিছিল চলছে। আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলগুলি বা ভারতের যে কোনো শক্তিশালী রাজনৈতিক দলগুলি দেখাতো এতদিন ধরে এই রকম শান্তিপূর্ণ একটা আন্দোলন, যার মধ্যে কারা গিয়ে আরজিকর ভেঙেছে তাদেরটা বাদ রাখলাম, এই জিনিসটা হচ্ছে কেন? মানুষ রাষ্ট্রশক্তির ওপর বিশ্বাসের জায়গায় মনে করছে তারা সঠিকভাবে রাস্তাটা দেখাতে পারছেন না, তাদের প্রত্যেকের মধ্যে গোলমাল আছে। রাষ্ট্রশক্তির দায়িত্ব সেটা কেন্দ্রের বিজেপি শাসিতই হোক বা পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিতই হোক, যে আবার হাতরাসের কথা, উন্নয়নের কথা, স্পেসের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, সিপিএম এর সময়ের কথা, তখন যে রাষ্ট্রশক্তি গোলমাল করেছে আমরা আবার সেই রাষ্ট্রশক্তিকে দেখতে চাই না। আমরা চাই আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাষ্ট্রশক্তি, কেন্দ্রের বিজেপি শাসিত রাষ্ট্রশক্তি, তারা আমাদের সহজ প্রশ্নের উত্তরগুলো পারলে বলে দিন, না পারলে বলুন পাচ্ছি না। আমি জাস্ট মনে করিয়ে দেবো, একতরফা আদালত প্রশ্ন করে গেছে এবং কপিল সিব্বল উত্তর দিতে পারেননি, এটা ঠিক নয়। অনেকগুলো না, এটা ঠিক, এটা ঠিক নয়। পরের ডেটটা ওই জন্য নিয়েছে, ঠিক নয়। না না, বাইরের যে ভূমিকা সেটার দিকেই তো আমরা তাকিয়ে আছি, তাকিয়ে আছি। আমি গৌতমের কাছে আসবো যে প্রশ্নের সবথেকে বেশি উত্তর দেওয়ার দায় হচ্ছে সিবিআই। কোন সিবিআই? সারদা মামলা 10 বছর যা সময় লাগে এখনো কনক্লুশন হয়নি, নারদা মামলা যার 8 বছর সময় লাগে। বকটুই এই অনুষ্ঠানের দর্শকরা জানেন, একদিন মিহিলাল শেখ প্রধান সাক্ষী হস্টাইল হয়ে গেলেন এবং এই জীবন্ত পুড়িয়ে যে 11 জনকে মারা হলো, মহিলা এবং শিশু সহ, তার অভিযুক্ত যাদের পুলিশ যাদের গ্রেফতার করেছে, 2 জন প্রধান সাক্ষী তাদের কাউকে চিনতে পারলো না, একটা গত সপ্তাহে আর একটা হচ্ছে এই সপ্তাহে। কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন, যার জন্য আমাদের কোর্টের কাছে একটা বক্তব্য ছিল দ্যাট দি ইনভেস্টিগেশন ইজ টু বি মনিটরড বাই দি কোর্ট। আমরা যখন হাইকোর্টে মামলাটা হয়েছিল, আমরা অ্যাট দি ভেরি কনক্লুডিং পার্ট আমরা কোর্টকে বলেছিলাম যে লেট পিরিয়ডিক্যাল রিপোর্টস বি সাবমিটেড বিফোর ইয়োর লর্ডশিপস। তো আমরা এই জিনিসটা বলেছিলাম এবং সেই অনুযায়ী ডিভিশন বেঞ্চে স্টিল দি ম্যাটার পারসিস্ট। আমি এখানে একটা কথা বলছি, কুণালদা একটু আগে সন্দীপ ঘোষকে নিয়ে কথা বলছিলেন না, রাজ্য সরকারের ওপেন কোর্টে এটা স্ট্যান্ড ছিল, এটা স্ট্যান্ড তো বারবার বদলায়। আমি বলেছিলাম যে ওয়েন ইট ইজ কামিং ফ্রম দি হাইয়েস্ট অথরিটি অফ দি স্টেট, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই দিয়ে দিলাম, আর কোর্টে বিহেভেন্টলি অপোজ করছে রাজ্য সরকার সিবিআইর বিরুদ্ধে। আবার ঠিক একইভাবে ওখানে তারা বলছে যে আমরা সন্দীপ ঘোষের স্টেটমেন্ট রেকর্ড করিনি, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দি কন্ডিশন প্রেসিডেন্ট যার জন্য সিবিআই কে ট্রান্সফার করা হলো। কোর্ট সেখানে অ্যাঙ্গুইশ ব্যক্ত করেছে। না না, প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন যে ভাই তুমি প্রিন্সিপালের বয়ান রেকর্ড করলে না, জেরা করলে। এক্স্যাক্টলি তাই না কুণাল, আমি বলছি কি সন্দীপ ঘোষের প্রতি ভালোবাসাটা থাকা খুব স্বাভাবিক। এখন রঞ্জিত ঘোষের সাথে কানেকশন আছে কিনা বলতে পারবো না। এই ধরনের কথা আমি কি বললাম? আমি কি কে রঞ্জিত ঘোষ এত বলার কি আছে? আমি বললাম রঞ্জিত ঘোষ, তাহলে তো একটু আগে আবার বলছি রঞ্জিত ঘোষ, কে রঞ্জিত ঘোষ? আপনি একটু আগে আমাদের শুভময়দা যে বলছিলেন যে আচমকা দল বদলু কি সব বলছিলেন, আমি তো তখন কাউকে কোনো ইঙ্গিত করিনি। না আমি তো এখন আমার গোটা বক্তব্য হচ্ছে আসল বিষয়টাই থাকি। আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি বললাম দুর্বলতার কারণ কি? দুর্বলতা আছে তো কোথাও, কোথাও তো দুর্বলতা আছে। একটা লোককে রেজিগনেশন দিয়ে দিচ্ছে, বলছে আরে অভিমান হয়ে
হয়েছে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে। আমি বলছি দুর্বলতার কারণ কি? সন্দীপ ঘোষের প্রতি দুর্বলতা রাজ্য সরকারের কারণ কি স্পষ্টভাবে বলুন। সন্দীপ ঘোষের কে রঞ্জিত ঘোষ? আপনি এত শুনে রেড়ে করে উঠলেন কেন? কে রঞ্জিত ঘোষ? আপনি এত আশ্চর্য কথা, আপনি রেড়ে করে উঠলেন কেন? একটু রেড়ে করিনি, তার কারণ আমি চিনি না, তাই আলোচনা হচ্ছে সন্দীপ ঘোষ। আমি সন্দীপ ঘোষের আমি তো রঞ্জিত ঘোষ বললাম, রঞ্জিত ঘোষ চিনতে পারলাম না, কেস চাই নাম নেই তাই জন্য বলেছি। আরে আচমকা অচেনা নাম বলেছে, অচেনা নাম বললে কি করব? ফলস হয়ে গেল কিন্তু কুণাল দা, এটা কিন্তু খোঁচা লেগে স্লিপে ক্যাশ হয়ে গেল। আরে তোমার বহুদিন খোঁচা লেগে স্লিপে ক্যাশ, তোমার এখন বহুদিন নেড়া থাকতে হবে। তো শোনো, এবার আমার নেড়া থাকার সাথে তোমার খোঁচা দেওয়ার কি সম্পর্ক? এটা বেলতলা নয়, কারুর চিন্তার কারণ নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে এই যে বলা হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন সিবিআইতে আমরা প্রয়োজনে দিয়ে দেবো, এরপরে পুলিশ রেজাল্ট দিল, একজন ধরা পড়লো, বিষয়টা এগোচ্ছিল। 3-4 দিন যদি আর সময় পাওয়া যেত, হয়তো এই পুলিশ এই ব্রেক থ্রুটা হতো। এদের তুমি কেস ডায়েরিটা দেখো, 4 দিন 5 দিন লেগে গেল প্রিন্সিপালের স্টেটমেন্ট করতে। 12 ঘন্টা বিষয় এরর চলছে, 12 ঘন্টা কোনো প্রাইস পোস্টিং হয়নি। প্রাইস পোস্টিং না, একটা জায়গা থেকে সরিয়ে নিয়ে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। বিস্ময়কর। এবং প্রাইস পোস্টিং না কি পোস্টিং কুণালদা, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনে বিস্ময় প্রকাশ করেছে। আমি সব মানছি, যদি কোথাও কোনো ভুল ত্রুটি মানুষ ভুল বোঝার থাকে শুনবো, কিন্তু যখন সোনার মেয়েগুলো ওই বসেছিল রাস্তায়, যখন তাদের উপর পুলিশ চলছিল আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ পাশে ব্রিজভূষণকে পাশে নিয়ে বসছিল, তখন তাকে ডেকে জিজ্ঞাসা করার কথা মনে হয়নি? বেশ 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 বেশ, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নিয়ে নিই। অনিন্দ পাল তিনি লিখছেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নাস্তানাবুদ হওয়া দেখে বোঝা যাচ্ছে পুলিশ তদন্ত ঠিক কোন পথে নিয়ে যেতে চাইছিল। আভাস দাশগুপ্ত লিখছেন, সরকার যদি লজ্জার মাথা খেয়ে থাকে সুপ্রিম কোর্টকে লাগাতার ভৎসনা করে যেতেই হবে। সিদ্ধার্থ দত্ত লিখছেন, পুলিশ প্রমাণ লোপাট করে দিয়ে থাকলে সিবিআই তদন্ত এগোবে কিসের ভিত্তিতে? আশরাফ মির্জা লিখছেন, সিবিআই তদন্তে শ্লথগতি রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের সুযোগ করে দেওয়ার চেষ্টা মাত্র। গোপাল দত্ত লিখছেন, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আর কত ধাক্কা খেলে রাজ্য সরকারের হুঁশ ফিরবে। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, সেটা কিন্তু আন্দোলন নিয়ে। আজকে প্রতিদিন আপনারা জানেন যে দলই বলুক না কেন রাজনীতি হচ্ছে না, প্রত্যেক রাজনৈতিক দল খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা এই ইস্যুতে একেবারে রাস্তায় নেমেছে। যেমন আজকে বিজেপির ছিল স্বাস্থ্য ভবন অভিযান, কোথাও ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা, কোথাও আবার লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি দেখাবো, দেখুন। ভবন থেকে মাত্র 200 মিটার দূরে আবার একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে পুলিশ ঠেলে আটকে রেখে দিয়েছে। লাঠি পুলিশের হাত থেকে টেনে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আটক করা হয়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। প্রিজন ভ্যান আটকে রেখেছেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানের ওপর এক বিজেপি কর্মী পতাকা হাতে উঠে গিয়েছেন। একই দফা, একই দাবি, একই দাবি, একই দফা। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, আমার বোনকে ফেরত দাও। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিধাননগর থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপি। স্বাস্থ্য ভবন থেকে 4 কিলোমিটার দূরে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড, টিয়ার গ্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশ, র্যাব। কিন্তু পুলিশের সমস্ত বাধা টপকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। ইন্দিরা ভবনের কাছেই পুলিশ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকে ধরে। টেনে হিচড়ে গাড়িতে তুললো। খুনি মমতা, স্বৈরাচারী, স্বৈরাচারী, ধর্ষকদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, খুনি মমতা। দফা 1, দাবি 1।
স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয় হয়। শ্রমিক বাবু, শুভেন্দু বাবু তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন, দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছেন। তো রাজ্য সরকারের উচিত তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভো বাসটা অন্তত রাখে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান, জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল। করুণাময়ীর কাছে ফের একবার মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বিজেপি কর্মীরা অনেকে কিন্তু দৌড় লাগিয়েছে, ব্যারিকেড ভেঙে দিয়ে স্বাস্থ্য ভবনের দিকে তারা দৌড় লাগাচ্ছে। একটা সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খেতে রাজি আছি বাংলার মা বোনদের বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জিকে সরাবার জন্য আমরা উই আর রেডি। স্বাস্থ্য ভবন থেকে কয়েক পা দূরে মিছিল শেষ করে বিজেপি। মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন, তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন। বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না। উদ্দেশ্য প্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই, যান সিজিও গিয়ে অভিযান করুন। এদিকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রাত দখলের পর এবার রবিবার রাত 10টায় রাত পাহারার প্রতীক টর্চ জ্বালানোর ডাক দিলেন রিমঝিম সিনহারা। বাড়ির ছাদে, পাড়ায় কিংবা ক্লাবে বেগুনি পতাকা, যা কিনা নারী আন্দোলনের রং, তা উত্তোলনেরও আহ্বান জানিয়েছেন তারা। শিবাশিস মৌলিক, সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কি জানেন, ভাবতে খারাপ লাগে মানুষের মনে এমন নৃশংসতা লুকিয়ে থাকে যা সামনে এলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। গতকাল আনন্দপুরের ঘটনাই ধরুন। আনন্দপুর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার রক্তাক্ত দেহ, কিন্তু খোঁজ মিলছিল না তার 5 বছরের ছোট্ট নাতির। আজ ধৃত গাড়ি চালককে জেরা করে চৌবাগা খাল থেকে উদ্ধার হলো ওই শিশুর দেহ। চিনিয়ে দেওয়ার আশঙ্কায় ওইটুকু বাচ্চাকেও রেয়াত করেনি খুনি। আবার অন্যদিকে বেলুড়ে ঘুমন্ত অবস্থায় ভয়াবহ অ্যাসিড হামলার শিকার হলেন এক তরুণী। আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার পরেও যখন একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসতে থাকে, তখন নিঃসন্দেহে প্রশ্ন উঠে যায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ, খুনে তোলপাড় রাজ্য। এরই মধ্যে একদিকে কলকাতার আনন্দপুরে নৃশংসভাবে খুন হলেন এক মহিলা ও তার নাতি, অন্যদিকে হাওড়ার বেলুড়ে অ্যাসিড হামলার শিকার হলেন ঘুমন্ত তরুণী। বুধবার আনন্দপুরে নোনাডাঙ্গা এলাকার ঝোপের ধারে উদ্ধার হয় রেহানা খাতুন নামে নারকেলডাঙ্গার বাসিন্দা এক মহিলার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার বাসন্তী হাইওয়ের ধারে চৌবাগা খাল থেকে উদ্ধার হলো তার 5 বছরের নাতির দেহ। পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাড়ি থেকে ভাড়া আদায় করে ফেরার পথে গাড়ির মধ্যে খুন করা হয় মহিলাকে। ঘটনায় মূল অভিযুক্ত ভিকি শাহ ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় ভিকি জানিয়েছে গাড়িতে জ্বালানি ভরতে দেরি হওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি হয় মহিলার। রাগের বশে মহিলাকে খুন করে সে। মহিলার নাতি তাকে চিনত, তাই শিশুকেও খুন করে। মহিলার দেহ উদ্ধারের পর বারবার এটাই প্রার্থনা করা হচ্ছিল শিশুটি যাতে অক্ষত থাকে। দেখুন, আমার সবথেকে বড় উদ্বেগ হচ্ছে ওই মহিলার সঙ্গে তার 5 বছরের যে নাতিটা ছিল, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে যেন সুস্থভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু শেষ অবধি উদ্ধার হলো শিশুর নিথর দেহ। চিত হয়েছিল বাচ্চাটা ওই বানতলার ব্রিজের নিচে। অন্যদিকে হাওড়ার বেলুড়ে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় অ্যাসিড হামলার শিকার হলেন ঘুমন্ত তরুণী। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মা ও বোনের সঙ্গে শুয়েছিলেন তরুণী। রাত 1টা নাগাদ তার চিৎকারে সকলে জেগে ওঠেন। দেখেন যন্ত্রণায় ছটফট করছেন তরুণী। অ্যাসিড হামলায় যুবতীর শরীরের প্রায় 63% পুড়ে গিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।